হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেমিকন্ডাক্টর লেকচার 5-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো তোমরা একটু জানাও যে অল ওকে কিনা, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে পড়েছিলাম হচ্ছে পিএন জাংশন কিভাবে একটা পিএন জাংশনকে তড়িৎ নিরপেক্ষ করা যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা দেখব হচ্ছে বায়াসিং বা ভোল্টেজ, কিভাবে পিএন জাংশনকে কিভাবে তুমি বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করলে, একটা পিএন জাংশনকে তুমি বাহ্যিক ভোল্টেজ যদি অ্যাপ্লাই করো তাহলে ওই পিএন জাংশনটা কিভাবে কি ইলেকট্রিসিটি জেনারেট করবে। সো ওই জিনিসটা আমরা আজকে দেখব। সো সবাই একটু চলে আসো আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা যারা আগের লেকচারগুলো করেছো তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ওকে, সো তোমরা সবাই একটু চলে আসো, আমি ক্লাসটা শুরু করে দিব। অলরেডি 42 পিপল যুক্ত হয়ে গেছো। আচ্ছা, ওকে। সো যারা যারা আসসালামু আলাইকুম নমস্কার জানিয়েছো, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। সো চলো শুরু করে দিই। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা পিএন জাংশন, এই ধরনের একটা পিএন জাংশন ছিল। দেখো একটা পিএন জাংশন আঁকবো আমরা এখন একটা পিএন জাংশন আঁকবো। সো একটা হচ্ছে তোমার এদিকে থাকবে পি, একদিকে থাকবে পি টাইপ, আর অপর দিকে কি থাকবে, অপর দিকে থাকবে হচ্ছে এন টাইপ। সো একদিকে থাকবে হচ্ছে পি টাইপ, অপর দিকে থাকবে হচ্ছে এন টাইপ। ওকে, সো এখন দেখো পি টাইপে কী থাকে, পি টাইপে থাকে হোল। সো হোলগুলো এঁকে নাও, হোল। পি টাইপে থাকে হচ্ছে হোল। আর আচ্ছা, হোলগুলা যেহেতু এগুলো যেহেতু হোলগুলা হোলের মতোই দাও। আর এন টাইপে কি থাকে, এন টাইপে থাকে হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রনগুলো ইলেকট্রনের মতো করে দাও। সো এন টাইপে থাকবে হচ্ছে ইলেকট্রন। ওকে, আর মাঝখানে একটা কি থাকে, মাঝখানে একটা বিভব বাধা থাকে, মাঝখানে একটা বিভব বাধা আমরা দেখছিলাম পিএন জাংশনের মধ্যে একটা বিভব বাধা রয়েছে। ওকে, সো এটা হচ্ছে কি বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ার। সো এগুলো দিয়ে দাও যে বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ার। সো আমরা গত ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম, আচ্ছা আরেকটা জিনিস, ইলেকট্রনের সমসংখ্যক পজিটিভ আধান এখানে থাকবে, ইলেকট্রনের সমান সংখ্যক পজিটিভ আধান এখানে থাকবে। ঠিক আছে, তোমরা সবাই একটু সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাও। আমার গলা খুবই ব্যথা, সো লাউড করে সাউন্ড করতে পারতেছি না, যতটুকু সম্ভব আমি ততটুকুই কথা বলতেছি। সো আমার কথা কি বুঝতে সমস্যা হইলে একটু জানাইও, আর হচ্ছে আমার কথাটা ক্লিয়ার কিনা এটা একটু জানাও, এটা জানাইলে হবে। ওকে, সো এন টাইপের মধ্যে যতগুলো ইলেকট্রন ততগুলাই হচ্ছে কি পজিটিভ চার্জ। ঠিক সেমভাবে আমাদের পি টাইপে যতগুলো হোল ততগুলো কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। এগুলো আগের পড়াগুলো পড়াইছিলাম। সো এই অবস্থায় এদিক থেকে পি টাইপ থেকে যখন এন টাইপের দিকে হোলগুলো যায়, এন টাইপ থেকে যখন পি টাইপের দিকে ইলেকট্রনগুলো আসে, এগুলো একটা ব্যারিয়ারের মধ্যে আটকা পড়ে যায় এবং ওই ব্যারিয়ারের মধ্যে বা বিভব প্রাচীরের মধ্যে যতটা পজিটিভ আধান ছিল ঠিক ততটাই নেগেটিভ আধান থাকায় পজিটিভ নেগেটিভ একে অপরকে কী করে ফেলে, নিউট্রালাইজ করে ফেলে। ফলে ওখানের মধ্যে আর কোনো আধান অবশিষ্ট থাকে না। ওটাকে কি বলা হয়েছিল, ওটাকে বলা হয়েছিল বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ার। ওটাকে বলা হয়েছিল নিঃশেষিত স্তর বা ডিপ্লিশন লেয়ার। কারণ এখানে যেই পরিমাণ পজিটিভ চার্জ থাকবে, একটা ডিপ্লিশন লেয়ারের মধ্যে যেই পরিমাণ পজিটিভ চার্জ থাকবে ঠিক সেম অ্যামাউন্ট অফ কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। এখন কথা হচ্ছে তাহলে দিয়ে দাও, এখানে ছিল কি, এখান থেকে ইলেকট্রনগুলো আসতেছিল, সো এখানে নেগেটিভ চার্জ এসে জমা হবে, এই যে নেগেটিভ চার্জ এসে জমা হলো, আর এই পাশে পজিটিভ চার্জ এসে জমা হবে। ওকে, দেখো পজিটিভ।
সো এই অবস্থায় ডিপ্লিশন লেয়ারের মধ্যে যতগুলো পজিটিভ আধান ছিল ঠিক ততটাই নেগেটিভ আধান থাকায় পজিটিভ নেগেটিভ নিউট্রাল এই অবস্থায় এই পিএন জাংশনটা তড়িৎ নিরপেক্ষ। তাহলে এই পিএন জাংশনকে যদি তড়িৎ নিরপেক্ষ থেকে কি তড়িৎ পরিবহনে সক্ষম করতে হয় তাহলে কি করতে হবে, এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল ভোল্টেজ তুমি কিভাবে অ্যাপ্লাই করবে ওটাকে বলা হয় বায়াসিং। সো আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এগুলো দেখছিলাম। ফরওয়ার্ড বায়াস কি, ফরওয়ার্ড বায়াস এখন আমরা আলোচনা করব হচ্ছে ফরওয়ার্ড বায়াস নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস নিয়ে আমরা এখন আলোচনা করব হচ্ছে ফরওয়ার্ড বায়াস দিয়ে। ওকে, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক, বাংলা হচ্ছে সম্মুখী ঝোঁক। লিখো, ফরওয়ার্ড বায়াসের বাংলা হচ্ছে সম্মুখী ঝোঁক। সম্মুখী ঝোঁক। ওকে, সো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। তাহলে তুমি এক্সটার্নাল ভোল্টেজটা পি টাইপের সাথে যদি একটা এক্সটার্নাল সোর্সের পজিটিভ অ্যাড করো আর এন টাইপের সাথে যদি একটা এক্সটার্নাল ভোল্টেজের নেগেটিভ সাইড অ্যাড করো তখন এটা হবে কি ফরওয়ার্ড বায়াস। তো চলো আমরা কি করব, দেখো পি টাইপের সাথে একটা এক্সটার্নাল ভোল্টেজের পজিটিভ আর এন টাইপের সাথে যদি আমি একটা এক্সটার্নাল ভোল্টেজের নেগেটিভ অ্যাড করে দেই তখন এটা হবে ফরওয়ার্ড বায়াস। ওকে, তাহলে ফরওয়ার্ড বায়াসে কি হয়, সো লিখে দিচ্ছি। ফরওয়ার্ড বায়াসে কি হয়, পি এর সাথে পজিটিভ এন এর সাথে নেগেটিভ। ওকে, সো পি এর সাথে পজিটিভ অ্যাড করলে এন এর সাথে নেগেটিভ অ্যাড করলে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এখন বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে একটা পিএন জাংশন তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। সো এই পয়েন্টটাও লিখে রাখো, ফরওয়ার্ড বায়াসে একটা পিএন জাংশন বা একটা, সো পিএন জাংশন কি প্রিভিয়াস ক্লাসে আমি আরো একটা নাম দিছিলাম যেটার নাম হচ্ছে ডায়োড। ওকে, সো পিএন জাংশনের আরেকটা নাম হচ্ছে ডায়োড, বা একটা পিএন জাংশন বা একটা ডায়োড তড়িৎ পরিবহন করবে। একটা পিএন জাংশন বা একটা ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। সো এখন আমি তোমাকে একটা টার্ম বা একটা সিদ্ধান্ত কি দিলাম, একটা পিএন জাংশনকে যদি তুমি ফরওয়ার্ড বায়াসে অ্যাড করো অর্থাৎ পি টাইপের সাথে যদি পজিটিভ এন টাইপের সাথে যদি তুমি নেগেটিভ দাও তখন ওই ফরওয়ার্ড বায়াসের মধ্যে কি ওই পিএন জাংশনটা বা ওই ডায়োডটার মধ্যে কারেন্ট ফ্লো হবে। একটা পিএন জাংশনকে তুমি ফরওয়ার্ড বায়াসে দিলে ওই পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করবে। এখন কথা হচ্ছে একটা পিএন জাংশনকে তুমি ফরওয়ার্ড বায়াস দিলে কিভাবে কারেন্ট ফ্লো করবে ওই জিনিসটা আমাদের এখন দেখতে হবে। সো এই জিনিসটার ব্যাখ্যা এখন আমি দিব। এখানে কোয়েশ্চেন চিহ্ন দিয়ে লিখে দাও, কেন, ওয়াই, কেন, কিভাবে। ওকে, একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস দিলে কারেন্ট ফ্লো হবে, কেন হবে, কিভাবে হবে। ওকে, সো আমরা এখন এই দুইটার অ্যান্সার জানবো। তাহলে আসো দেখো, এই যে পিএন জাংশন, এই পুরো পিএন জাংশন বা জাংশন ডায়োডকে আমি একটা সোর্সের পি এর সাথে পজিটিভ আর এন এর সাথে নেগেটিভ অ্যাড করলাম। এখন দেখো এই যে এখানে পজিটিভটা অ্যাড করছি, পজিটিভটা এদিকে যাবে না ফ্লো হয়ে, সো যাচ্ছে, দেখো মানে পজিটিভ চার্জটা কোথায় যাচ্ছে, পি টাইপের দিকে যাচ্ছে। সো পজিটিভ চার্জটা কোথায় যাচ্ছে, পি টাইপের দিকে যাচ্ছে। সো পজিটিভ চার্জটা পি টাইপের দিকে গেল। সো পি টাইপের দিকে গিয়ে কোথায় প্রবেশ করবে, পজিটিভ চার্জ যেহেতু পি অঞ্চলের সাথে যুক্ত, সো পজিটিভ চার্জটা পি অঞ্চলে প্রবেশ করবে, রাইট। সো পজিটিভ টাইপটা দেখো পি অঞ্চলে প্রবেশ করলো, পজিটিভ টাইপটা পি অঞ্চলে কি করলো, প্রবেশ করলো। ওকে, সো দেখো পজিটিভ টাইপগুলা এখান থেকে পি টাইপের সাথে যেহেতু পজিটিভ অ্যাড করলাম, সো পজিটিভ চার্জগুলা কোথায় গেল, পি টাইপে বা পি অঞ্চলে প্রবেশ করলো। ওকে, এখন পি অঞ্চলে প্রবেশ করার ফলে কি হয়েছে দেখো, এই যে এখানের মধ্যে যে নেগেটিভ চার্জগুলো ছিল এগুলা কি প্রথমে পি অঞ্চলে ঢুকতে পারছে, পি অঞ্চলে থাকা নেগেটিভগুলোর কারণে এখানের মধ্যে থাকা নেগেটিভগুলা, ডিপ্লিশন লেয়ারের মধ্যে থাকা নেগেটিভগুলা পি অঞ্চলের দিকে ঢুকতে পারে নাই, কারণ পি অঞ্চলে থাকা ঋণাত্মক আধানগুলা এই নেগেটিভ আধানগুলোকে কি করতেছিল, বাধা দিচ্ছিল। কথাটা বুঝতে পারছো? দেখো যখন এই পজিটিভ চার্জ ছিল না, কারণ যখন আমি কোনো বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, ভালো করে বুঝো, যখন আমি কোনো বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই তখন এই নেগেটিভগুলো এখানে ঢুকতে পারার কথা না, এই নেগেটিভগুলো এখানে ঢুকতে পারার কথা না, বিকজ
এখানে থাকা নেগেটিভগুলা এই যে পি টাইপে থাকা নেগেটিভগুলা ডিপ্লিশন লেয়ারে থাকা নেগেটিভকে বিকর্ষণ করে, রাইট? তো এই নেগেটিভগুলা উইদাউট অ্যাপ্লাইং এনি ভোল্টেজ, উইদাউট অ্যাপ্লাইং এনি সোর্স এখানের ভিতর পি টাইপের ভিতর ঢুকতে পারবে না। এখন কথা হচ্ছে তুমি যখন পজিটিভ চার্জগুলা, তুমি যখন একটা সোর্স কানেক্টেড করছো পি টাইপের সাথে, যখন একটা সোর্সের পজিটিভ কানেক্ট করছো, এই পজিটিভ টাইপগুলা এসে কোথায় প্রবেশ করছে? পি অঞ্চলে প্রবেশ করছে। পজিটিভ টাইপগুলো কোথায় আসছে? পজিটিভ চার্জ পি অঞ্চলে আসছে, রাইট? সো এখন দেখো পজিটিভগুলো যখন পি অঞ্চলে আসছে, সো পি অঞ্চলে থাকা নেগেটিভগুলো কি হয়ে যায়? নিউট্রালাইজ হয়ে যায়। সো দেখো পজিটিভগুলো যখন পি অঞ্চলে যাবে তখন পজিটিভ নেগেটিভকে কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। পজিটিভ নেগেটিভকে কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। সো পজিটিভ নেগেটিভকে নিউট্রাল হইলে এখানে আর কোনো নেগেটিভ চার্জ অবশিষ্ট থাকবে? পি টাইপে আর কোনো নেগেটিভ চার্জ অবশিষ্ট থাকবে? থাকবে না। তখন এই যে এখানে ডিপ্লিশন লেয়ারের মধ্যে থাকা নেগেটিভগুলা আস্তে আস্তে এদিকে ঢুকবে। বুঝতে পারছো? তার মানে এখন যখন তুমি পি এর সাথে পজিটিভ টাইপটা যোগ করছো তখন এখানের মধ্যে থাকা নেগেটিভগুলা পি টাইপের দিকে ঢুকতে পারতেছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারতেছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝছো কিনা বলো? ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে যখন তুমি পি টাইপের সাথে পজিটিভ অ্যাড করলা, পজিটিভগুলো যখন পি টাইপ অঞ্চলে প্রবেশ করলো, পি টাইপে থাকা নেগেটিভগুলো পজিটিভের সাথে মিলে নিউট্রাল হয়ে গেছে, তখন পি অঞ্চলে ইলেকট্রনের ঘাটতি যখন পড়ছে বা নেগেটিভ চার্জের যখন ঘাটতি পড়ছে, নেগেটিভ টাইপগুলো এই যে এদিকে পি টাইপে ঢুকবে। এবার দেখো, এবার নেগেটিভের কি হয় দেখো, এই যে নেগেটিভগুলো যাচ্ছে, নেগেটিভগুলো কোথায় যাচ্ছে? নেগেটিভগুলো তোমার উঠতেছে, উঠে এন অঞ্চলে প্রবেশ করলো। নেগেটিভগুলো এইদিকে গিয়ে কোথায়? এন অঞ্চলে প্রবেশ করছে। তাহলে দেখো নেগেটিভগুলো কোথায় প্রবেশ করছে? এন অঞ্চলে প্রবেশ করছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে সোর্স থেকে নেগেটিভগুলো যখন এন অঞ্চলে প্রবেশ করবে, সোর্স থেকে নেগেটিভগুলো যখন এন অঞ্চলে প্রবেশ করবে তখন পজিটিভ আর নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে। এখানে যেমন পজিটিভ চার্জ প্রবেশ করার ফলে পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে গেছে, এখানেও ঠিক সেম। এই যে সোর্স থেকে নেগেটিভ চার্জগুলো যখন এন টাইপের দিকে প্রবেশ করবে, এই যে এন টাইপে আগে থেকে থাকা পজিটিভ চার্জগুলোর সাথে নেগেটিভ চার্জগুলো অ্যাড হয়ে বা যুক্ত হয়ে নিউট্রাল হয়ে যাবে। তাহলে এবার বলো, এন টাইপের মধ্যে পজিটিভ চার্জগুলো আগে থেকে ছিল, এখন এন টাইপ থেকে যখন ইলেকট্রন বা নেগেটিভ চার্জ এখানের মধ্যে আসছে, এন টাইপে থাকা নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জগুলো এই নেগেটিভের সাথে মিলে কি হয়ে গেছে? নিউট্রাল হয়ে গেছে। তখন এখানে কিসের ঘাটতি পড়বে? পজিটিভ চার্জের ঘাটতি পড়বে। তখন এখানে থাকা পজিটিভ চার্জগুলো এখানে ঢুকে যাবে। ওকে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি, ধরো এখানে নেগেটিভ চার্জগুলো নাই, ধরো তুমি কোনো সোর্স অ্যাড করো নাই। ওকে, ধরো তুমি কোনো সোর্স অ্যাড করো নাই, কোনো নেগেটিভ চার্জ এখানে নাই, এখানে আছে সব পজিটিভ চার্জ। এন টাইপে আগে থেকে পজিটিভ কিছু চার্জ ছিল। এখন এই পজিটিভগুলো যখন ডিপ্লিশন লেয়ারে থাকা পজিটিভগুলো যখন এখানে ঢুকতে চাইবে, এন টাইপের পজিটিভগুলা তাকে বাধা দিবে বা বিকর্ষণ করবে, গত ক্লাসের পড়া। এখন তুমি যখন এন টাইপের সাথে একটা সোর্সের নেগেটিভ কানেক্টেড করছো, তুমি যখন এন টাইপের সাথে একটা সোর্সের নেগেটিভ চার্জ কানেক্টেড করছো, তখন নেগেটিভগুলো কোথায় প্রবেশ করবে? নেগেটিভগুলো এন অঞ্চলে প্রবেশ করবে। সো নেগেটিভ চার্জ এন অঞ্চলে কি করলো? প্রবেশ করলো। নেগেটিভ চার্জগুলা এন অঞ্চলে প্রবেশ করছে। সো নেগেটিভ চার্জগুলা এন অঞ্চলে প্রবেশ করার পর কি হবে? এন অঞ্চলে আগে থেকে থাকা যে পজিটিভগুলো ছিল, ওই পজিটিভগুলোকে নেগেটিভগুলো কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। প্লাস মাইনাস নিউট্রাল হয়ে যাবে। সো এন টাইপে যখন পজিটিভ চার্জগুলো নিউট্রাল হয়ে গেছে সোর্স থেকে যাওয়া নেগেটিভের সাথে, তাহলে এন টাইপের মধ্যে পজিটিভ চার্জের ঘাটতি পড়বে না, কারণ পজিটিভ চার্জ আগে থেকে ছিল। যখন সোর্স থেকে নেগেটিভ গেছে, পজিটিভ নেগেটিভ কি হয়ে গেছে? নিউট্রাল হয়ে গেছে। এখন নিউট্রাল যখন হয়ে যাবে, এন টাইপে কার ঘাটতি পড়বে? পজিটিভ চার্জের ঘাটতি পড়বে। তখন পজিটিভ চার্জের ঘাটতি পড়লে দেখো এগুলো নিউট্রাল। এখন এখানে তাহলে দেখো এখানে কিসের ঘাটতি? যখন পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ মিলে যখন নিউট্রাল হয়ে গেছে,
দেখো পজিটিভ নেগেটিভ মিলে কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। তখন এখানে দেখো ইলেকট্রন আছে বাট প্রোটনের ঘাটতি বা পজিটিভের ঘাটতি, তখন এই যে ডিপ্লিশন লেয়ারে থাকা পজিটিভ চার্জগুলা এখানের মধ্যে প্রবেশ করবে, এন অঞ্চলে প্রবেশ করবে। ঠিক যেমনভাবে এদিকে পজিটিভ চার্জ যাওয়ার ফলে পজিটিভ নেগেটিভ যখন নিউট্রাল হয়ে যায়, পজিটিভ নেগেটিভ যখন নিউট্রাল হয়ে যায় তখন ডিপ্লিশন লেয়ারে থাকা নেগেটিভগুলা এখানের মধ্যে প্রবেশ করে। সো দেখো একটা সোর্সে বা একটা সার্কিটে দেখো পজিটিভ চার্জগুলো কোন দিকে যাচ্ছে, এই যে পি থেকে এনের দিকে পজিটিভ চার্জগুলো এদিকে যাচ্ছে না, পি থেকে এনের দিকে যাচ্ছে পজিটিভ, অর্থাৎ পজিটিভের ডাইরেকশন হচ্ছে এইভাবে প্লাসের ডাইরেকশন, আর মাইনাস কোন দিকে ঢুকতেছে, এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ এই দিকে ঢুকতেছে, রাইট। নেগেটিভগুলো কোন দিকে ঢুকতেছে, এইদিকে, অর্থাৎ এগুলো কোথায় আসবে, পজিটিভ আসবে। তাহলে দেখো একটা সার্কিটের মধ্যে পি থেকে এন এর দিকে যাচ্ছে পজিটিভ, এন থেকে পি এর দিকে যাচ্ছে নেগেটিভ। সো এটার মানেই কি তড়িৎ প্রবাহ না, যে পি থেকে এন এর দিকে পজিটিভ চার্জ, অর্থাৎ এখান থেকে এইদিকে ফ্লো হচ্ছে পজিটিভ চার্জ আর উল্টা থেকে ফ্লো হচ্ছে নেগেটিভ চার্জ। আরও যদি স্পেসিফিক করে বলি, হাই পটেনশিয়াল থেকে যাচ্ছে পজিটিভ চার্জ লো পটেনশিয়ালের দিকে, উচ্চ বিভব থেকে ধনাত্মক আধান যাচ্ছে নিম্ন বিভবের দিকে, আর নিম্ন বিভব থেকে ঋণাত্মক আধান আসতেছে উচ্চ বিভবের দিকে। এটাই তো তড়িৎ প্রবাহ, রাইট। সো এইভাবে তুমি যদি একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখো তাহলে সেটা কি করবে, কারেন্ট ফ্লো করবে। সো এই জিনিসটা এবার সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। একজন লিখছো যে কয় চ্যাপ্টার লাগবে এই এই চ্যাপ্টার শেষ করতে, যতটা ক্লাস লাগুক ডিটেলসে পড়াই, যতটা ক্লাস শেষ করতে লাগবে ঠিক ততটাই লাগবে। একটা কোয়েশ্চেন আর বারবার কইরো না, বারবার করতে করতে তোমরা ইনবক্সে বলো, সব জায়গায় খালি কোয়েশ্চেন করতেছো। আর কয় ক্লাস লাগবে তোমাদেরকে আমি যে বলছি যে এক্সামের আগে শেষ করানো হবে, মানে এক্সামের আগে শেষ করানো হবে, যতটাই ক্লাস লাগুক, ঠিক আছে। ডিটেলসে পড়াইতে যতটা ক্লাস লাগে ততটাই ক্লাস করানো হবে, ওকে। তো এই হচ্ছে কথা, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, সো এই হচ্ছে কথা। তো এই কারণেই ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়। এখন আসো রিভার্স বায়াস, এখন আসো রিভার্স বায়াস। সো এখন আমরা রিভার্স বায়াসটা দেখব। এখন লিখো রিভার্স বায়াস। রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। এখন আমরা দেখব হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক, এখন আমরা দেখব হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক, ঠিক আছে। তাহলে দেখো রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক, আচ্ছা সো তোমরা একটু বলে ফেলো যে রিভার্স বায়াসে পি টাইপের সাথে পজিটিভ নাকি নেগেটিভ, এন টাইপের সাথে পজিটিভ নাকি নেগেটিভ, একটু বলে ফেলো। রিভার্স বায়াসে পি টাইপের সাথে পজিটিভ নেগেটিভ নাকি এন টাইপের সাথে পজিটিভ নেগেটিভ একটু জানাও, ঠিক আছে। সো আমি প্রাইমারি যেটা সার্কিট ওটা আঁকতেছি, যেটা প্রাইমারি সার্কিট ওটা আমি ড্র করতেছি। দেখো প্রাইমারি সার্কিটটা ড্র করা হচ্ছে, ওকে। সো পি টাইপে কী থাকে, পি টাইপে থাকে হচ্ছে হোল, সো হোলগুলো দেখানো হচ্ছে হোল, আর এন টাইপে থাকে হচ্ছে ইলেকট্রন। এন টাইপে কে থাকে, এন টাইপে থাকে হচ্ছে ইলেকট্রন, ওকে। সো পি টাইপে থাকবে হোল আর এন টাইপে থাকবে ইলেকট্রন, ঠিক আছে। আর ডিপ্লিশন লেয়ারে কি হয়, আচ্ছা সো পি টাইপে হোল থাকলে হোলের সমসংখ্যক কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে, হোলের সমসংখ্যক নেগেটিভ চার্জ থাকবে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আর এন টাইপে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রনের সমসংখ্যক পজিটিভ চার্জ থাকবে। পি টাইপে যদি হোল থাকে, হোলের সমসংখ্যক নেগেটিভ চার্জ, এন টাইপে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রনের সমসংখ্যক পজিটিভ চার্জ থাকবে। এখন কথা হচ্ছে ডিপ্লিশন লেয়ারে কি কি জমা হয়,
ডিপ্লিশন লেয়ারে ওই যে আগের কনসেপ্টটাই, ডিপ্লিশন লেয়ারে এখানে নেগেটিভ চার্জ এসে জমা হয়, ভিতরে ঢুকতে পারে না ডিউ টু পটেনশিয়াল ব্যারিয়ার, আর এখানে পজিটিভ চার্জ এসে জমা হয়। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের পিএন জাংশন। সো এখন আচ্ছা হ্যাঁ, পি টাইপের সাথে নেগেটিভ, গুড। সো যেগুলো রিভার্স বায়াসে লাগাবো আমরা, সেখানে হচ্ছে পি টাইপের সাথে আমরা নেগেটিভ লাগাবো, আর এন টাইপের সাথে কি লাগাবো, পজিটিভ লাগাবো। সো দেখো একটা সোর্সের, আমরা একটা সোর্স নিব, সোর্সের পি টাইপের সাথে লাগাবো হচ্ছে নেগেটিভ, আর এন টাইপের সাথে কি লাগাবো, পজিটিভ লাগাবো। ওকে, তাহলে আসো, সরি। সো এই হচ্ছে অবস্থা। এখন আমি এই যে এখানে ফরওয়ার্ড বায়াসে একটা কথা লিখছিলাম, ঠিক সেমভাবে রিভার্স বায়াসে একটা কথা লিখতেছি। লিখো রিভার্স বায়াসে পিএন জাংশন বা ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হবে, বাট রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই কথাটা লিখো, রিভার্স বায়াসে পিএন জাংশনের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ভালো করে লিখো, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়েছিল একটা পিএন জাংশনের মধ্যে, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, ব্যাখ্যা সহ দেখাইছি। সো এখন আমি আরেকটা কথা বলতেছি, রিভার্স বায়াসে কোনো পিএন জাংশনের মধ্যে কোনো বা ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। এখন আমি দেখাবো কেন হবে না, কিভাবে হবে না, রাইট? হোয়াই পিএন জাংশন ডাজন্ট ফ্লো কারেন্ট ইন রিভার্স বায়াস, পিএন জাংশনের মধ্যে রিভার্স বায়াসে কেন কারেন্ট ফ্লো হয় না। সো এখন আমরা ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন সবাই একটু ফোকাস করো, যে কেন কারেন্ট ফ্লো হয় না। ওকে, আচ্ছা এখন সবাই একটু দেখো কেন কারেন্ট ফ্লো হয় না। সো দেখো, এন টাইপে কিন্তু আগে থেকে পজিটিভ চার্জ ছিল, রাইট? এন টাইপে আগে থেকে পজিটিভ চার্জ ছিল। সো এখানে থাকা পজিটিভ চার্জগুলা এদিকে ঢুকতে পারতেছে না, এই পজিটিভ চার্জগুলার বিকর্ষণের কারণে। এটা নর্মাল পিএন জাংশনের কথা। এরপর দেখো, পি টাইপে আগে থেকে নেগেটিভ চার্জ ছিল, অ্যান্ড বিভব প্রাচীরে থাকা নেগেটিভগুলো এদিকে ঢুকতে পারবে না, এই নেগেটিভ চার্জগুলোর বিকর্ষণের কারণে। একদম হচ্ছে বেসিক যেটা পিএন জাংশনের যেটা ক্যারেক্টারিস্টিক ওটা। এখন এই মুহূর্তে তুমি যখন একটা পিএন জাংশনকে রিভার্স বায়াস দিছো, মানে এন এর সাথে পজিটিভ দিয়ে পি এর সাথে নেগেটিভ দিয়ে তুমি যখন রিভার্স বায়াস করে দিছো, এখন এটা কেন কারেন্ট ফ্লো করবে না এটা একটু দেখো, ভালো করে বুঝো। এই যে পজিটিভটা এখন ফ্লো হয়ে কোন দিকে যাবে, এন অঞ্চলে ঢুকতেছে, রাইট? পজিটিভটা ফ্লো হয়ে কোথায় ঢুকবে, পজিটিভটা ফ্লো হয়ে এন অঞ্চলে ঢুকবে। তাহলে দেখো, পজিটিভটা ফ্লো হয়ে কোথায় ঢুকতেছে, এই যে এন অঞ্চলে ঢুকতেছে, এন অঞ্চলে আসলো, রাইট? আর নেগেটিভটা ফ্লো হয়ে কোথায় ঢুকবে, নেগেটিভটা ফ্লো হয়ে কোথায় ঢুকলো, পি অঞ্চলে ঢুকলো। তুমি যেভাবে বায়াসিং করছো ওইভাবেই ঢুকতেছে, রাইট? তুমি এন টাইপের সাথে পজিটিভ দিছো, সো এন টাইপে পজিটিভ এসে জমা হবে, আর পি টাইপের সাথে নেগেটিভ দিছো, আর পি টাইপে নেগেটিভ এসে জমা হবে। সো পি টাইপে নেগেটিভ এসে জমা হইলো। এখন কাহিনী কি হবে বলো। এখন দেখো, এই পজিটিভ চার্জগুলা এমনিতেই এখানে থাকা পজিটিভের কারণে ঢুকতে পারতেছে না, ওইখানে আরও আসছে পজিটিভ, তাহলে তার পক্ষে কি আর ঢুকা সম্ভব? সে এমনিতে একটা বিকর্ষণ বল পাচ্ছে, উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ভোল্টেজ, কোনো বাহ্যিক ভোল্টেজ প্রয়োগ করা ছাড়া এই পজিটিভগুলো এমনিতেই একটা বাধা এন টাইপ থেকে পাচ্ছে, কারণ এন টাইপে থাকা পজিটিভ চার্জগুলা বিভব প্রাচীরের পজিটিভকে এমনিতেই বিকর্ষণ করে তারাই দিতে চাচ্ছে। ঠিক ওই অবস্থায় সোর্স থেকে আরও পজিটিভ গিয়ে এন টাইপে জমা হলো। এই অবস্থায় কি হবে বলো, এই অবস্থায় কি হবে তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এই অবস্থায় এই পজিটিভগুলো কোনো রকমে এদিকে কি হতে পারবে না, অগ্রসর হতে পারবে না। তাহলে এই পজিটিভগুলো শেষমেশ কি হতে পারতেছে না, কোনো রকমেই এন টাইপের দিকে ঢুকতে পারতেছে না, অর্থাৎ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। তো এখন দেখো, এখন এই যে এখানে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জগুলো এখানে গিয়ে যখন জমা হলো, এখানে দেখো আগে থেকেই কতগুলো নেগেটিভ ছিল, রাইট? এখানে আগে থেকেই কতগুলা নেগেটিভ ছিল। এই নেগেটিভগুলোর কারণে, পি অঞ্চলে থাকা নেগেটিভগুলোর কারণে এমনিতেই ঢুকতে পারতেছে না, যখন এখানের মধ্যে আরও নেগেটিভ গিয়ে যুক্ত হলো, তখন এই নেগেটিভগুলো আরও বেশি বিকর্ষণ বল পাবে। তো দ্যাটস ওয়াই এখানে কি, এই নেগেটিভগুলো আর এদিকে যাইতে পারবে না, এই পজিটিভগুলো আর এদিকে কি করতে পারবে না, মুভ করতে পারবে না। সো এই অবস্থায় একটা পিএন জাংশনের পক্ষে কি কারেন্ট ফ্লো করা সম্ভব হবে? যে দেখো, ডিপ্লিশন লেয়ার বা বিভব প্রাচীর, এই যে এখানের মধ্যে যে একটা বিভব সৃষ্টি হলো,
এই যে এটা প্লাস, এটা যে মাইনাস, এটা যে মাইনাস, ওকে, প্লাস মাইনাসের যে একটা ভোল্টেজ জেনারেট হলো, তো এই ভোল্টেজগুলো কোনো দিকেই মুভ করতে পারতেছে না, কারণ এখান থেকে যখন পজিটিভ এখানে আসছে তখন পজিটিভগুলো এই পজিটিভকে বাধা দিচ্ছে, অ্যান্ড একই সাথে তোমার এখান থেকে যখন নেগেটিভ চার্জ আসছে এই নেগেটিভগুলো এই নেগেটিভকে বাধা দিচ্ছে। সো বিভব প্রাচীরের মধ্যে থাকা পজিটিভ আর নেগেটিভ আধানগুলো কোনো দিকেই মুভ করতে পারবে না। সো এখন এই অবস্থায় একটা রিভার্স বায়াসের পক্ষে কি কারেন্ট ফ্লো করা সম্ভব? পজিটিভও মুভ করতে পারতেছে না, নেগেটিভও মুভ করতে পারতেছে না। সো এই অবস্থায় একটা পিএন জাংশনের পক্ষে কারেন্ট ফ্লো করা সম্ভব না। সো দ্যাটস ওয়াই আমরা বলি রিভার্স বায়াস যদি একটা পিএন জাংশন বা একটা জাংশন ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে তাহলে ওই পিএন জাংশনটা তড়িৎ পরিবহন করতে পারবে না। সো এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসটা সবাই, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস হইলে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াস হইলে কারেন্ট ফ্লো করবে না। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো এই ছিল আমাদের ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটা পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াসে থাকলে কারেন্ট ফ্লো করবে না। ওকে, সো এখন আমরা দেখব পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিএন জাংশনের তাহলে জাংশন বা ডায়োড কি, জাংশন বা ডায়োড কি? সো জাংশন, এই যে পিএন জাংশনের বর্তনী চিত্র হচ্ছে এটা, এই যে এটা, এই যে পিএন জাংশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তো এটাকে একসাথে বলা হয় ডায়োড। এটাকে একসাথে কি বলা হয়? এটাকে একসাথে বলা হয় হচ্ছে ডায়োড। পিএন জাংশনকে কি বলে? জাংশন ডায়োড বলে। পিএন জাংশনকে কি বলে? জাংশন ডায়োড বলে। সো ডায়োডকে এইভাবে প্রকাশ করা হয়, অথবা অথবা তুমি যদি বক্স আকারে প্রকাশ করতে চাও তাহলে এভাবে বক্স আকারে প্রকাশ করতে পারো, পিএন। সো ডায়োডকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এভাবে, একটা হচ্ছে এভাবে। এখন একটু আগে আমরা কি দেখলাম? এই পিএন জাংশনে পি এর সাথে যদি তুমি পজিটিভ দাও, এন এর সাথে যদি নেগেটিভ দাও, তাহলে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। আর একটা পিএন জাংশনে তুমি যদি পি এর সাথে যদি নেগেটিভ দাও আর এন এর সাথে যদি পজিটিভ দাও, তখন এটা হয়ে যাবে রিভার্স বায়াস, রিভার্স বায়াস। ওকে, সো একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, ফরওয়ার্ড বায়াস। আর হচ্ছে পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে পজিটিভ, এটা হচ্ছে রিভার্স বায়াস। সো আমরা দেখছি ফরওয়ার্ড বায়াস হইলে একটা পিএন জাংশন কারেন্ট ফ্লো করবে, আর রিভার্স বায়াস হলে একটা পিএন জাংশন কারেন্ট ফ্লো করবে না। এখন দেখো ফরওয়ার্ড বায়াস হলে কি কিসের মতো আচরণ করবে? পরিবাহীর মতো। কারেন্ট ফ্লো করলেই তো পরিবাহী, তাই না? সো একটা পিএন জাংশন যদি কারেন্ট ফ্লো করে ফরওয়ার্ড বায়াসে থাকলে, ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে কারেন্ট ফ্লো করবে, আর এটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াসে থাকলে কারেন্ট ফ্লো করবে না। সো কারেন্ট ফ্লো না করলে কি? কারেন্ট ফ্লো না করলে হচ্ছে অপরিবাহী। এখন কথা হচ্ছে এই দুইটা উদাহরণ থেকে দেখো, একটা পিএন জাংশন যখন ফরওয়ার্ড বায়াসে আছে কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াসে থাকলে কারেন্ট ফ্লো করবে না। এখন কথা হচ্ছে এখান থেকে তুমি আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োডকে ডিফাইন করতে পারো। এই দুইটা জিনিস থেকে তুমি আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োডকে কি করতে পারো? ডিফাইন করতে পারো। কিভাবে ডিফাইন করবা দেখো। এখন আমরা ডিফাইন করব হচ্ছে আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োড। তাহলে দেখো, আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োড, আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োড। সো তোমরা আরেকটা জিনিস বলে রাখি, ডায়োডের যে সার্কিট ডায়াগ্রাম, তোমরা মোবাইলের সার্কিট খুলো বা ল্যাপটপের সার্কিট খুলো, তোমরা দেখতে পাবা মোবাইল বা ল্যাপটপের ভিতর
এই যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস থাকে, এরকম একটা ছোট চিপ কাঠের মতো, যার দুই প্রান্তে দুইটা কি থাকে, দুইটা তারের মতো থাকে বা দুইটা অ্যান্টেনার মতো থাকে। সো বেসিক্যালি এই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ডায়োড বা পিএন জাংশন। ওকে, সো আদর্শ ডায়োড জিনিসটা কি? সো আদর্শ ডায়োড হচ্ছে যদি তুমি এমন একটা ডায়োড পাও যেটা ফরওয়ার্ড বায়াসের মধ্যে উত্তম পরিবাহীর মতো কাজ করবে, আদর্শ পরিবাহী বা উত্তম পরিবাহী, আর রিভার্স বায়াসে উত্তম অপরিবাহীর মতো কাজ করবে। অর্থাৎ আমি আবারও বলতেছি, যদি তুমি এমন একটা ডায়োড পাও যে ডায়োডকে তুমি ফরওয়ার্ড বায়াসে দিলে এটা আদর্শ পরিবাহীর মতো, আর রিভার্স বায়াসে দিলে আদর্শ অপরিবাহীর মতো যদি আচরণ করে, তখন ওই ডায়োডকে বলা হচ্ছে আদর্শ ডায়োড বা আইডিয়াল ডায়োড। তাহলে আইডিয়াল ডায়োড হওয়ার কন্ডিশন কি কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে ওই ডায়োডকে যদি তুমি ফরওয়ার্ড বায়াসে অ্যাড করো তাহলে ওটা আদর্শ পরিবাহীর মতো আচরণ করবে, ওই ডায়োডকে যদি তুমি রিভার্স বায়াসে অ্যাড করো তখন সেটা আদর্শ অপরিবাহীর মতো আচরণ করবে। যদি করে তাহলে ওই ডায়োডটা হচ্ছে আদর্শ ডায়োড। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? সো আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। যে ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে, যে ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে উত্তম পরিবাহীর মতো, উত্তম পরিবাহীর মতো এবং রিভার্স বায়াসে থাকলে, রিভার্স বায়াসে থাকলে উত্তম অপরিবাহীর মতো আচরণ করবে, উত্তম অপরিবাহীর মতো আচরণ করে, তাকে কি বলে? তাকে আদর্শ ডায়োড বলে, তাকে আদর্শ ডায়োড বলে। তাহলে একটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকাকালে উত্তম পরিবাহী আর রিভার্স বায়াসে থাকাকালে যদি সে উত্তম অপরিবাহকের মতো আচরণ করে, মানে যখন ফরওয়ার্ড বায়াসে দিবা তখন সেটা সুপার কন্ডাক্টর, আর যখন রিভার্স বায়াসে দিবা তখন সেটা সুপার ইনসুলেটর। সো ইন দ্যাট টাইম এটা কিসের মতো আচরণ করবে? একটা আদর্শ ডায়োডের মতো আচরণ করবে। সো এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পেরেছো, আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। সো এখন আমরা তাহলে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস এই দুইটা জিনিস থেকে কি বুঝতে পারলাম? এই দুইটা জিনিস থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে ডায়োডকে যদি তুমি ফরওয়ার্ড বায়াসে রাখো কারেন্ট ফ্লো হবে, রিভার্স বায়াসে রাখলে কারেন্ট ফ্লো হবে না। কিন্তু এই জিনিসটা কি সবসময় প্রযোজ্য? না, এই জিনিসটা সবসময় প্রযোজ্য না। বাস্তবে এমনও কিছু ডায়োড পাওয়া যায়, বাস্তবে আমরা এমনও কিছু ডায়োড পাবো যেখানের মধ্যে ফরওয়ার্ড বায়াসে তো কারেন্ট ফ্লো হবেই, অ্যাট দ্য সেম টাইম রিভার্স বায়াসও কী হবে, সামান্য, মানে খুব বেশি না হলেও সামান্য পরিমাণে হইলেও কী হবে, কারেন্ট ফ্লো হবে। সো ওই ধরনের ডায়োডগুলোকে বলা হয় জেনার ডায়োড। সো এখন আমরা জেনার ডায়োড দেখব। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে? এখন সবাই লিখো হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে? জেনার ডায়োড। সো আদর্শ ডায়োডের সাথে জেনার ডায়োডের পার্থক্য কি? আদর্শ ডায়োড ফরওয়ার্ড বায়াসে সুপার কন্ডাক্টর, মানে ফরওয়ার্ড বায়াসে থাকাকালে সে অনেক বেশি কারেন্ট ফ্লো করবে, আর রিভার্স বায়াসে থাকাকালে সে সুপার ইনসুলেটর, মানে উত্তম অপরিবাহক হিসেবে কাজ করবে, মানে কোনো কারেন্ট ফ্লো করবে না রিভার্স বায়াসে থাকলে, তখন এটাকে বলা হয় হচ্ছে আদর্শ ডায়োড। আর যদি রিভার্স বায়াসও যদি কারেন্ট ফ্লো করে, এমনও কিছু ডায়োড পাওয়া যায় যেটা ফরওয়ার্ড বায়াসে তো কারেন্ট ফ্লো করবেই, রিভার্স বায়াসও কী করবে, কারেন্ট ফ্লো করবে, তখন সেটাকে অন্য আরেকটা ডায়োড বলে যেটার নাম হচ্ছে জেনার ডায়োড। বিজ্ঞানী জেনার এই ডায়োডটা আবিষ্কার করছিল। সো এখন আমরা দেখব হচ্ছে জেনার ডায়োড। সো লিখো জেনার ডায়োড। সো এখন লিখো হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে? জেনার ডায়োড। সো লিখো জেনার ডায়োড হলো এমন এক বিশেষ প্রকারের ডায়োড জেনার ডায়োড হলো এমন এক বিশেষ প্রকারের ডায়োড যা সাধারণ ডায়োডের মতো, যা সাধারণ ডায়োড হচ্ছে এগুলা,
যা সাধারণ ডায়োডের মতো তড়িৎ প্রবাহকে শুধু সম্মুখ দিকেই প্রবাহিত করে না, বরঞ্চ পশ্চাৎ দিকেও, মানে শুধু ফরওয়ার্ড বায়াসেই ফ্লো করবে না, রিভার্স বায়াসও কি করবে, ফ্লো করবে। সো লিখো জেনার ডায়োড হলো এমন এক বিশেষ প্রকারের ডায়োড যা সাধারণ ডায়োডের মতো তড়িৎ প্রবাহকে শুধু সম্মুখ দিকে প্রবাহিত করে না, শুধু সম্মুখ দিকে প্রবাহিত করে না, বরং বিপরীত দিকেও প্রবাহিত করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এটাই হচ্ছে কি জেনার ডায়োড। সো জেনার ডায়োডে একটা ভোল্টেজ পাওয়া যায় যেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, সো ব্রেকডাউন ভোল্টেজকে এখন আমরা এর পরের কনসেপ্টে যখন পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক পড়ব তখন আমরা আলোচনা করব। সো এমনিতেই লিখে রাখো জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায়। জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজ পাওয়া যায়। সো এই জিনিসটা সবার আশা করি ক্লিয়ার। এখন আমরা ব্রেকডাউন ভোল্টেজ কি এগুলো নিয়ে আলোচনা করব, পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে ডান লিখো, লেখা শেষ হলে সবাই একটু ডান লিখিও, তাহলে আমরা পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখাতে চলে যাব। লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। ওকে, আশা করি সবার শেষ। এখন আমরা দেখব হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো, সার্কিট ডায়াগ্রাম, সব কিছু দেখতে হবে। এখন আমরা পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রাম দেখব। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের সার্কিট ডায়াগ্রাম, একটা হচ্ছে রিভার্স বায়াসের সার্কিট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে আমরা কি দেখব, কলমগুলো কই গেল? ওকে, এই তো। তাহলে লিখো সার্কিট ডায়াগ্রাম অফ পিএন জাংশন। ওকে, সো সার্কিট ডায়াগ্রাম অফ পিএন জাংশন। এখন আমরা দেখব হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অফ পিএন জাংশন। সো কিভাবে থাকে দেখো সার্কিট ডায়াগ্রাম, একটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, একটা থাকবে রিভার্স বায়াসে। সো দেখো কেস 1 ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, আর কেস 2 হবে রিভার্স বায়াস। সো আমাদের সার্কিট ডায়াগ্রাম পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রাম ফরওয়ার্ড বায়াসের জন্য, রিভার্স বায়াসের জন্য যদি দেখি তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে আমরা কখন ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস করব, যখন আমরা একটা পিএন জাংশনকে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন। তাহলে দেখো একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে কি রিভার্স বায়াস। ওকে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে কি রিভার্স বায়াস। ওকে, সো দেখো তুমি প্রথমত একটা পিএন জাংশন দাও, এই যে একটা পিএন জাংশন, এটা হচ্ছে একটা পিএন জাংশন, এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে একটা পিএন জাংশন। ওকে, সো এই পিএন জাংশনের মধ্যে তুমি এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করবা। একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই কীভাবে করে, এই যে দেখো এখানের মধ্যে তুমি একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করলা। ওকে, তাহলে দেখো এই যে একটা এক্সটার্নাল ভোল্টেজ তুমি এখানে অ্যাপ্লাই করলা, ভি, ভি হচ্ছে ভোল্ট মিটার, এই যে ভি হচ্ছে ভোল্ট মিটার।
তুমি একটা পিএন জাংশনের মধ্যে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করলা। ওকে, সো দেখো এটা পিএন। সো কী করা হয়, ভোল্টমিটার দিয়ে কী করা হয়, একটা পিএন জাংশনের ভোল্টেজ মাপা হয়। পিএন জাংশনের ভোল্টেজ মাপা হয় ভোল্টমিটার দিয়ে। সো যেটা ফরওয়ার্ড বায়াসে তুমি লাগাবা ওইখানে তুমি কারেন্ট মাপবা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। সো একটা জিনিস মাথায় রাখবা, পিএন জাংশনকে তুমি যখন ফরওয়ার্ড বায়াসে লাগাবা তখন তুমি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট অনেক বেশি পাবা, সেজন্য তুমি কারেন্টটা মাপবা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, রাইট? সো মিলি অ্যাম্পিয়ারে তুমি কী মাপবা, কারেন্ট মাপবা। এটা হচ্ছে কারেন্ট মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, এটা অ্যামিটার। সো অ্যামিটার দিয়ে তুমি মিলি অ্যাম্পিয়ার এককে কী মাপতে পারবা, কারেন্ট মাপতে পারবা। কোথায়, ফরওয়ার্ড বায়াসে। আর রিভার্স বায়াসে তুমি মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে কী মাপবা, কারেন্ট মাপবা। যেহেতু রিভার্স বায়াস সেখানে খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সো তুমি মাইক্রো অ্যাম্পিয়ার। যেহেতু আমরা একটু আগেই দেখছি জেনার ডায়োডে রিভার্স দিকেও কি মানে বিপরীত দিকেও কিন্তু কারেন্ট ফ্লো হয়, বাট সেটা খুবই অল্প। সো অল্প পরিমাণ কারেন্ট মাপার জন্য তোমাকে মাইক্রো অ্যামিটার, অল্প পরিমাণ মাইক্রো অ্যামিটার লাগাতে হবে। অ্যান্ড তুমি ওই মাইক্রো অ্যামিটার দিয়ে মাইক্রো অ্যাম্পিয়ার এককে কী মাপবা, কারেন্ট মাপবা। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এরপরে আর কি থাকবে, আর হচ্ছে সোর্স থাকবে। সো এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, তাহলে পি এর সাথে একটা সোর্সের পজিটিভ আর এন এর সাথে কি নেগেটিভ। ওকে, সো এটা হচ্ছে চাবি। আর এখানে একটা পরিবর্তনশীল রেজিস্টর দিবা। এগুলো হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম। এখানে একটা কি থাকবে, পরিবর্তনশীল রোধ থাকবে। সো এটা একটু দেখাই, এটা এভাবে দিয়ে দাও, এই যে এভাবে। ওকে, এটা হচ্ছে আর এইচ মানে রিওয়েস্টেড মানে পরিবর্তনশীল রোধ, আর এটা হচ্ছে সোর্স। ওকে, সো এটা যেহেতু আমরা ফরওয়ার্ড বায়াস, দেখো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। ফরওয়ার্ড বায়াস, পিএন জাংশন, একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করছো, কত ভোল্টেজ মাপার, ভোল্টমিটার অ্যাপ্লাই করছো ভোল্টেজ মাপার জন্য। পিএন জাংশনে ভোল্টেজ মাপার জন্য তুমি ভোল্টমিটার অ্যাপ্লাই করছো। এরপর যেহেতু এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস আছে, ডায়োডটা যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, সো ফরওয়ার্ড বায়াসে মোটামুটি অনেক কারেন্ট যাবে। সো এটার জন্য তুমি মিলি অ্যাম্পিয়ার এককে কারেন্ট মাপবা। অ্যান্ড এখানে একটা অ্যামিটার বসাবা যেটা মিলি অ্যাম্পিয়ার এককে তোমাকে কারেন্ট মেপে দিবে। কোথায়, ফরওয়ার্ড বায়াসে। আর হচ্ছে তুমি পি এর সাথে পজিটিভ লাগাও আর এন এর সাথে নেগেটিভ লাগাও। সো এটাই হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর এখানে একটা পরিবর্তনশীল রোধ লাগিয়ে দিলে, যেটা সার্কিটের নিয়ম, সার্কিটে যা যা লাগে। সো সেমভাবে এখানের মধ্যে দেখো, এখানে তুমি পিএন জাংশনে রিভার্স বায়াসে লাগাচ্ছ, একটা এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করছো, ভোল্টমিটার অ্যাপ্লাই করছো ভোল্টেজ পাওয়ার জন্য। আর এখানে যেহেতু পিএন জাংশনটা, এখানে যেহেতু তুমি রিভার্স বায়াসে লাগাবা, রিভার্স বায়াসে খুব অল্প পরিমাণ কারেন্ট যাবে। সো দ্যাটস ওয়াই তুমি কারেন্টের মান পাবা খুবই অল্প। সো এখানে তুমি যে অ্যামিটারটা বসাবা ওটা মাইক্রো অ্যাম্পিয়ার এককে কারেন্ট মাপবে, রাইট? সো আর থাকবে হচ্ছে সোর্স। সো সোর্সটা তুমি আঁকো, পি এর সাথে তুমি নেগেটিভ লাগাও আর এন এর সাথে হচ্ছে পজিটিভ লাগাও, তখন এটা কিসের মতো কাজ করবে, রিভার্স বায়াসের মতো কাজ করবে। সো এরকম তো খুবই সিম্পল হিসাব। ওকে, আর এখানে তুমি একটা কি লাগালে, এখানে একটা পরিবর্তনশীল রোধ লাগিয়ে দিলা। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার পিএন জাংশনের হচ্ছে লেখচিত্র। সো এই হচ্ছে তোমার লেখচিত্র বলতে সার্কিট ডায়াগ্রাম ফরওয়ার্ড বায়াসের জন্য আর রিভার্স বায়াসের জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর কারেন্টের ডাইরেকশনটা হবে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কারেন্টের ডাইরেকশন হবে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, রাইট? কারেন্টের ডাইরেকশনটা সবসময়, এটা ফরওয়ার্ড বায়াস হোক রিভার্স বায়াস হোক, কারেন্টের ডাইরেকশন হবে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ পিএন জাংশন অর জাংশন ডায়োড। এখন আমরা ক্যারেক্টারিস্টিকগুলো দেখবো। এখন আমরা পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিকগুলো দেখবো। সো এই জিনিসগুলো সবাই আগে বুঝতে পারছো কিনা জানাও, তারপর আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিকে চলে যাব। আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে আলোচনা করব। মাশরাফি বিন শহীদ, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম মাশরাফি। ওকে, তো তোমরা সবাই এই জিনিসগুলো একটু বুঝতে পারছো কিনা জানাও, সার্কিট ডায়াগ্রামগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও। আমরা পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রামগুলো দেখতেছি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে লাগালে সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, আর একটা হচ্ছে রিভার্স বায়াসে লাগালে সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, এটা দেখে নাও। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছো, গ্রেট। এখন আমরা দেখব পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখোটা কি, মানে বৈশিষ্ট্য লেখো, পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। এখন আমরা দেখব হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো, রাইট? সো সবাই একটু কনসেন্ট্রেট করো। এখন আমরা দেখব হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। নিলয় প্রামাণিক, নমস্কার দাদা, নমস্কার। আশা করি ভালো আছো নিলয়। ওকে, পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। সো লিখো
পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। এখন আমরা দেখব হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখন আমরা পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো দেখব। সো এটার জন্য আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। সো সবাই একটু ফোকাস করো, সবাই একটু বোর্ডের দিকে সবাই ফোকাস করো। আমরা এখন দেখব হচ্ছে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো। সো কি হয় দেখো। সো তুমি ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা, একটু বড় করে আঁকাই, বেশ গুরুত্বপূর্ণ একটা গ্রাফ। এইটা দিয়ে তোমাদের 4 নাম্বার কোয়েশ্চেন আসে, ঘ নাম্বার সৃজনশীলের 4 নাম্বার কোয়েশ্চেন আসে পিএন জাংশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক দিয়ে, বৈশিষ্ট্য লেখো দিয়ে। ওকে, সো এই জিনিসটা খুব ভালো করে শিখবা, ঠিক আছে? ওকে, সো এখন দেখো কি হয়। দাগটা সোজা হয় না কেন, একটু সোজা করে আঁকাই, বিকজ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যা হয়েছে। ওকে, এখন দেখো এটা হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর হচ্ছে দিবা, এক্স অক্ষ বরাবর ভোল্টেজ দিবা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কারেন্ট দিবা। ভালো করে বুঝিও, এক্স অক্ষ বরাবর আমি ভোল্টেজ দিব, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমি কারেন্ট দিব। সো এক্স অক্ষ বরাবর দিলাম আমি ধরো ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ, তাহলে আমি নেগেটিভ এক্স অক্ষ বা এক্স প্রাইম অক্ষ বরাবর দিব রিভার্স বায়াসের ভোল্টেজ। পজিটিভ ওয়াই অক্ষ বরাবর দিব আমি ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, আর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর দিব হচ্ছে আমি রিভার্স বায়াসের কারেন্ট। সো এখানে লিখো, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আই এফ মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, কারেন্ট অফ ফরওয়ার্ড বায়াস। সো আমি লিখে দিব। আর এখানে হচ্ছে আই আর মানে হচ্ছে কারেন্ট অফ রিভার্স বায়াস। এদিকে লিখো ভিএফ মানে হচ্ছে, আচ্ছা এখানে হবে ভিএফ, তুমি এক্স অক্ষ বরাবর লিখবা ভিএফ মানে তুমি এক্স অক্ষ বরাবর ভোল্টেজ বসাবা, আর ওয়াই অক্ষ বরাবর কি বসাবা, কারেন্ট বসাবা, আর এখানে বসাবো হচ্ছে আইএফ। ওকে, সো এই বৈশিষ্ট্য লেখোটা হচ্ছে অ্যাকচুয়ালি আইভি লেখচিত্র। এখানে তুমি লিখতে পারো হচ্ছে আইভি লেখচিত্র, আইভি গ্রাফ, আই ভার্সেস ভি গ্রাফ, আই ভার্সেস ভি গ্রাফ অন বোথ সাইড। সো দেখো এখানে হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ, এখানে হচ্ছে রিভার্স বায়াসের ভোল্টেজ। সো রিভার্স বায়াসের ভোল্টেজকে তুমি ভি আর দিবা, আর এখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট আইএফ দিবা, আর এখানে হচ্ছে রিভার্স বায়াসের কারেন্ট আই আর দিবা। এতটুকু আশা করি ক্লিয়ার। তো তুমি এক্স অক্ষ বরাবর দিছো ভিএফ মানে ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ, আর এক্স প্রাইম অক্ষ বরাবর দিছো ভিআর, এটা হচ্ছে রিভার্স বায়াসের ভোল্টেজ। তুমি উপরের দিকে অর্থাৎ পজিটিভ ওয়াই অক্ষের দিকে দিচ্ছ হচ্ছে আইএফ মানে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, আর নেগেটিভ ওয়াই অক্ষের দিকে তুমি দিচ্ছ হচ্ছে রিভার্স বায়াসের কারেন্ট। সো পরিচয়গুলো আমি একটু লিখে দিচ্ছি, এখানে। হ্যাঁ, তো দেখো ভিএফ ভিআর আইএফ আইআর। ওকে, সো একটু লিখে নাও পরিচয়গুলা। সো ভিএফ হচ্ছে কি, ভোল্টেজ অন ফরওয়ার্ড বায়াস, ভিএফ হচ্ছে ভোল্টেজ অন ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে ভোল্টেজ অন রিভার্স বায়াস। আর এখানে আইএফ হচ্ছে কারেন্ট অন ফরওয়ার্ড বায়াস, কারেন্ট অন ফরওয়ার্ড বায়াস, আর আইআর হচ্ছে কারেন্ট অন রিভার্স বায়াস, ওকে। সো এখানে বেসিক্যালি আমরা যে ডায়োডটা ইউজ করব ওটা হচ্ছে জেনার ডায়োড। এখানে কোন ডায়োড ইউজ করা হয়েছে, পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখো ব্যাখ্যা করার জন্য আমরা জেনারেলি কোন ডায়োডটা ইউজ করব, জেনার ডায়োড, যেটা ফরওয়ার্ড বায়াসেও কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াসও কি সামান্য কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা এই গ্রাফটা এখন ড্র করব। সো আশা করি এগুলো সবাই বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো, এখন আমরা এখানের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের মানগুলো ইনপুট দিয়ে দিব। তাহলে চলো ইনপুট দিয়ে দেই। সো এটা হচ্ছে 0, সো এটা হচ্ছে ধরো এটা দাও, এগুলো ইনপুট, কারেন্টের মানগুলো, ভোল্টেজের মান ইনপুট দিবা, কারেন্টের মানগুলো একটু ইনপুট দিয়ে দিবা। ওকে, সো সবাই দিয়ে দাও আমার সাথে সাথে, আমিও দিয়ে দিচ্ছি, মানগুলো লিখে দিব এখনই। ওকে, সো দেখো এখন হচ্ছে, ওকে তাহলে দেখো এটা হচ্ছে ধরো 0.3,
0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8। সো এই হচ্ছে, এদিকে হচ্ছে তোমার ভোল্টেজ ভি, ভোল্টেজ, এটা ভোল্ট দ্বারা প্রকাশ করা হয় ভি, রাইট। আর আমার এদিকে হচ্ছে, এটা ধরো হচ্ছে, এটাও সেম দাও, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9। সো আমি ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ দিলাম অ্যান্ড একই সাথে আমি রিভার্স বায়াসের ভোল্টেজ দিলাম। ওকে, সো এখন আমি দিব হচ্ছে, আচ্ছা এখন আমি কি করব দেখো, এখন আমি কারেন্টের ভ্যালু দিব, কারেন্টের ভ্যালুগুলো দিব। সো দিয়ে দাও কারেন্টের ভ্যালু। আচ্ছা তাহলে এখানে কারেন্টের ভ্যালুগুলো দিয়ে দাও, ধরো হচ্ছে 50। আচ্ছা কারেন্টটা কিসে মাপবো? এই কারেন্টটা আমি মিলি অ্যাম্পিয়ারে মাপবো, ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে মাপবো, আর রিভার্স বায়াসের কারেন্টটা আমি মাইক্রো অ্যাম্পিয়ারে মাপবো। আশা করি এই জিনিসগুলো সবাই বুঝছো। তাহলে দেখো এখানে দিয়ে দাও 50, 100, 150, 200, 250, 300, 350। ওকে, ঠিক সেমভাবে তুমি এখানে দিয়ে দাও হচ্ছে কত, 50, 100, 150, 200, 250, 300, 350, 400। সো যাই হোক এইভাবে তোমার যাইতে থাকবে। আচ্ছা এইখানের মানগুলো একটু চেঞ্জ করবো, এখানে এত ছোটো মানের ভোল্টেজ আমরা দিব না, এদিকের ভোল্টেজের মানটা আমি মোটামুটি, রিভার্স বায়াসের ভোল্টেজের মানটা আমি মোটামুটি বড় দিব। এখন কথা হচ্ছে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে রিভার্স বায়াসের ভোল্টেজের মানটা আমি কেন বড় দিব। দেখো আমি এখানে ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজগুলো ইউজ করলাম 0.1, 0.2, 0.3, 0.4, মানে অল্প অল্প ভোল্টেজ। এখন আমি ফরওয়ার্ড বায়াসের তুলনায় রিভার্স বায়াসের দিকে কম্পারেটিভলি বেশি ভোল্টেজ ইউজ করব। হোয়াই? কারণ ফরওয়ার্ড বায়াস, যেহেতু ফরওয়ার্ড বায়াসে তুমি মোটামুটি ভোল্টেজ দিলে এটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রেখে যখন তুমি মোটামুটি কারেন্ট দিবা, মোটামুটি ভোল্টেজ দিবা, একটা পিএন জাংশনকে তুমি ফরওয়ার্ড বায়াসে রাখতেছো অ্যান্ড তুমি মোটামুটি কন্টিনিউয়াসলি তুমি ভোল্টেজ আস্তে 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 বাড়াচ্ছ, তখন দেখবে পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য রিভার্স বায়াস? রিভার্স বায়াসে তুমি এত অল্প অল্প পরিমাণ ভোল্টেজে চেঞ্জ করে কারেন্ট পাবা? কখনোই না। তোমাকে রিভার্স বায়াসে যদি মোটামুটিও তুমি যদি কারেন্ট পাইতে চাও, তোমাকে মোটামুটি এর চাইতে বেশি মানের ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ফরওয়ার্ড বায়াসে তুমি অল্প অল্প ভোল্টেজ দিলেও মোটামুটি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর কারেন্ট পাবা। বাট রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের হয় না, বিকজ রিভার্স বায়াস এমনিতেই কারেন্ট ফ্লো করে না। সো রিভার্স বায়াসে যদি জোর করে তুমি কারেন্ট ফ্লো করাইতে চাও, তাহলে তোমাকে এক্সটার্নাল ভোল্টেজটা বেশি মানে অ্যাপ্লাই করতে হবে। সো কম্পারেটিভলি ফরওয়ার্ড বায়াসের থেকে মোর দ্যান ভোল্টেজ তোমাকে পিএন জাংশনে রিভার্স বায়াসে বেশি অ্যাপ্লাই করতে হবে। সো আমি ধরে নিলাম এখানের মধ্যে আমি যে ভোল্টেজগুলো অ্যাপ্লাই করছি, ধরো এটা হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, মোটামুটি এই মানের ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব। সো কারেন্টের মানও দিয়ে দিলাম, ভোল্টেজের মানও দিয়ে দিলাম। এবার আমরা লেখচিত্রটা ব্যাখ্যা করব। এখন আমরা কি করব? এখন আমরা লেখচিত্রটা ব্যাখ্যা করব, ঠিক আছে? তার আগে দেখো আমাদের ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এককে মাপা হবে, একটু আগে সার্কিট ডায়াগ্রামে দেখাইছিলাম। আর রিভার্স বায়াসের কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার এককে মাপা হবে, সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছিল। সো এতটুকু পর্যন্ত আগে সবার ক্লিয়ার কিনা একটু জানাও, তারপর আমি মেইন আলোচনায় ঢুকে যাব। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, তো সবাই বুঝতে পারছো আশা করি, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমরা গ্রাফটা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। সো ধরো পিএন জাংশনটা তোমার, ডায়োডটা তোমার এই জায়গায় আছে। ধরো কারেন্ট, আমরা ডায়োডটাকে রাখলাম। এখন কথা হচ্ছে একটা ডায়োডে তুমি যখন ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ অ্যাপ্লাই করবা,
ধরো একটা পিএন জাংশন তোমাকে দেওয়া হলো, এখন একটা পিএন জাংশন তোমাকে দেওয়া হলো, তুমি ওই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসে রেখে তুমি ভোল্টেজ বাড়াচ্ছ ক্রমান্বয়ে। এখন একটা পিএন জাংশন নর্মালি কিভাবে থাকে? নর্মালি একটা পিএন জাংশন নিরপেক্ষ অবস্থায় থাকে, নিউট্রাল অবস্থায় থাকে। ওকে, এখন ওই অবস্থায় তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করবা, সাথে সাথেই তো এটা কি করবে না, কারেন্ট ফ্লো করবে না। জড়তা নামক একটা জিনিস আছে না, রাইট? একটা গাধা স্টুডেন্ট, ওকে তুমি ধরো টিচার দিছো, একটা গাধা স্টুডেন্ট ধরো সে পাশ করতেই পারে না, মানে সে ধরে নিছে সে আর পাশ করতে পারবে না, সিম্পল হিসাব, সে ধরে নিছে আমার পক্ষে পাশ করা সম্ভব না। সো সে যখন নিজে থেকে ধরেই নিছে আমার পক্ষে পাশ করা সম্ভব না, এখন ধরো তুমি ওকে একদম বেস্টের বেস্ট একটা টিচার বাসার মধ্যে রেখে দিছো ওর জন্য। সো টিচার যেদিন পড়াইতে আসলো এর পরের দিন থেকেই কি সে ভালো করা শুরু করবে? না। তো খুবই সিম্পল, একটা পিএন জাংশন ধরেই নিছে, পিএন জাংশনের বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করার আগ পর্যন্ত, একটা পিএন জাংশনের মধ্যে বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করার আগ পর্যন্ত সে ধরেই নিছে তার পক্ষে কারেন্ট ফ্লো করা সম্ভব না। সো তুমি ওই মুহূর্তে যখন বাহ্যিক ভোল্টেজটা অ্যাপ্লাই করে দিছো, বাহ্যিক ভোল্টেজটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কি সে কারেন্ট ফ্লো করা শুরু করবে? না। তাহলে বাহ্যিক ভোল্টেজটা অ্যাপ্লাই করার পর সে টাইম নিবে, এরপরেও যখন তুমি কন্টিনিউয়াসলি বাহ্যিক ভোল্টেজ প্রোভাইড করতে থাকবা ওই পিএন জাংশনটার মধ্যে, হুট করে দেখবা কারেন্টের মানটা কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো ঠিক সেম ঘটনাটা তোমার এখানে হয়, এখানে তোমার সেম ঘটনাটা হয়, তুমি যখন শুরুতে ভোল্টেজ বাড়াবা কোনো কারেন্ট পাবা না। তুমি যখন শুরুতে ভোল্টেজ বাড়াই ধরো 0.1 পর্যন্ত নিয়ে গেলা, সো 0.1 পর্যন্ত তুমি কোনো কারেন্ট পাইলা না, কারণ ওই পিএন জাংশনটার আগে থেকে একটা জড়তা ছিল যে আমি নিরপেক্ষ, আমি নিউট্রাল, আমার পক্ষে কারেন্ট ফ্লো হওয়া সম্ভব না, আমার পক্ষে কারেন্ট ফ্লো করা সম্ভব না। বাট ওই অবস্থায় যখন তুমি বাহ্যিক ভোল্টেজটা অ্যাপ্লাই করছো, তাহলে সাথে সাথেই তো সে কারেন্ট ফ্লো করবে না, তার কিছুটা টাইম লাগবে। সো সে 0.1 ভোল্টেজ আসা পর্যন্ত টাইম নেবে। এরপরেও যখন দেখতেছে তার মধ্যে কন্টিনিউয়াসলি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তখন দেখবা 0.1 ভোল্টেজের পরে গিয়ে কারেন্টের মানটা অনেক বেশি বেড়ে যাবে। মানে 0.1 ভোল্টেজের পরে তুমি যতই ভোল্টেজ বাড়াবা, কারেন্টের মানটাও এভাবে সূচকীয়ভাবে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই 0.1 পর্যন্ত যে কারেন্টের মানটা বৃদ্ধি পায় নাই, তার মানে একটা পিএন জাংশন 0.1 ভোল্ট পর্যন্ত কারেন্ট ফ্লো করে নাই। এই 0.1 ভোল্ট পর্যন্ত কারেন্ট ফ্লো যে করে নাই, এই জিনিসটাকে বলা হয় বিভব বাধা। সো এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে বিভব বাধা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে বিভব বাধা। মানে বিভবটা বাধাগ্রস্ত হয়েছে এখানে, তুমি যতই ভোল্টেজ অ্যাপ্লাই করো পিএন জাংশন ওই ভোল্টেজটা পর্যন্ত ওয়েট করছো, এখানের মধ্যে বিভবটা বাধাগ্রস্ত হয়েছে, তার মানে এই 0.1 ভোল্ট পর্যন্ত পিএন জাংশনটা কারেন্ট ফ্লো করে নাই। বাট 0.1 ভোল্টকে যখন ক্রস করছে তখন কারেন্টের মানটা দেখো ভোল্টেজের বৃদ্ধির সাথে সাথে সূচকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। তো কারেন্ট ভোল্টেজের যে মানের জন্য কারেন্টের মান অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে যে মান থেকে কারেন্টের সূচনা হয়েছে ওই ভোল্টেজকে বলা হয় সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। ওকে, সূচন ভোল্টেজ বলে বা থ্রেশহোল্ড ভোল্টেজ বলে, ঠিক আছে? ওকে, লিখো কারেন্টের যে মানের জন্য, লিখো এটাকে কি বলা হয়, যে মান কারেন্টের সূচনা করে সেটাকে বলা হয় সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। সো লিখো এই ভোল্টেজের মানটা হচ্ছে সূচন ভোল্টেজ, বা এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজও বলা হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ। আর এটা কোন বায়াসে হচ্ছে, এই ঘটনাটা কোন বায়াসে ঘটতেছে? ফরওয়ার্ড বায়াসে ঘটতেছে। সো এখানে লিখে রাখো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কারেন্টের মান দেখো তত্তর করে বৃদ্ধি পাচ্ছে, ফরওয়ার্ড বায়াস। সো যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তাহলে শুরুতে কি হচ্ছে দেখো, শুরুতে একটা পিএন জাংশনকে তুমি যখন ভোল্টেজ প্রোভাইড করা শুরু করছো, শুরুতে সে কারেন্ট ফ্লো করে নাই, বাট ভোল্টেজের একটা সার্টেইন ভ্যালু পরে গিয়ে সে কারেন্টের মানটা অনেক বেশি বাড়াই দিছে। সো যতটুকু পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারে নাই অতটুকু পর্যন্ত বিভবটা বাধা হিসেবে ছিল। সো এটা হচ্ছে বিভব বাধা। আর পটেনশিয়ালের একটা সার্টেইন ভ্যালুতে গিয়ে কারেন্টের মানটা সূচকীয়ভাবে বৃদ্ধি পাইছে, রাইট? সো ওই ভ্যালুটাকে, যে পয়েন্টে গিয়ে একটা পিএন জাংশনে কারেন্টের মান অনেক বেশি বৃদ্ধি পাইছে, ওটাকে বলা হয় সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। ওকে, সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। সো সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ কি? ভোল্টেজের যে মানের জন্য পিএন জাংশনে তড়িৎ প্রবাহ শুরু হয়। সো লিখে রাখো যে ভোল্টেজ পিএন জাংশনে, আচ্ছা এটা কোন বায়াসে?
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা ঘটতেছে ফরওয়ার্ড বায়াসে, রাইট? সো লিখো যে ভোল্টেজ পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসে, যে ভোল্টেজ পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসে কারেন্টের সূচনা করে, সেটাই সূচন ভোল্টেজ, কারেন্টের সূচনা করে। সো দেখো সূচন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ কি? যে ভোল্টেজ পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াসে কারেন্টের সূচনা করে সেটাই হচ্ছে কি সূচন ভোল্টেজ বা কারেন্ট ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে সূচন ভোল্টেজ, এই সূচন ভোল্টেজের আরও একটা নাম আছে, এটাকে বলা হয় নি ভোল্টেজ। নি ভোল্টেজ বা বাংলায় বললে এই যে নি ভোল্টেজ। ওকে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। সো আরেকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে ইয়ে হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট লিখে দিই, কি বলে, ইনফরমেশন লিখে দিই। সো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে সূচন ভোল্টেজের মান হয় 0.7, আর সিলিকনের ক্ষেত্রে সূচন ভোল্টেজের, এই যে তুমি যখন সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম নিবা, জার্মেনিয়ামের ক্ষেত্রে তুমি 0.7 ভোল্টে কারেন্ট সূচনা হবে, আর সিলিকনের ক্ষেত্রে 0.3 ভোল্টেজে কারেন্টের সূচনা হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে লিখো সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7, জার্মেনিয়াম না, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7। সিলিকনের ক্ষেত্রে আচ্ছা এভাবে লিখি, সূচন ভোল্টেজ, সূচন বা নি ভোল্টেজ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। সো সূচন বা নি ভোল্টেজ জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.3 ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্ট। অর্থাৎ তুমি যে পিএন জাংশনটা নিবা ওটা যদি জার্মেনিয়াম ক্যালাসের হয়, তুমি যে পিএন জাংশনটা নিবা সেই পিএন জাংশনটা যদি জার্মেনিয়াম ক্যালাসের হয়, তাহলে ওই পিএন জাংশনে প্রথম 0.3 ভোল্ট পর্যন্ত তুমি কোনো কারেন্ট পাবা না, অ্যান্ড ওই 0.3 ভোল্টের পরে যখন আরও ভোল্টেজ প্রোভাইড করতে থাকবা তখন কারেন্টের মানটা সূচকীয়ভাবে বেড়ে যাবে। তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে সূচন ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট, অর্থাৎ 0.3 ভোল্টের তুমি পটেনশিয়াল যখন 0.3 ভোল্ট পর্যন্ত দিবা, অবশ্যই ফরওয়ার্ড বায়াসে, তুমি ফরওয়ার্ড বায়াসে পটেনশিয়াল যখন 0.3 ভোল্ট পর্যন্ত দিবা, জার্মেনিয়াম ক্যালাস দিয়ে যখন পিএন জাংশন গঠিত হয় তখন তুমি যখন 0.3 ভোল্ট দিবা তখন কারেন্টের মানটা সূচকীয়ভাবে বেড়ে যাবে। অ্যান্ড সিলিকন যখন তুমি ইউজ করবা, এখানে যে পিএন জাংশনটা ইউজ করতেছো ওই পিএন জাংশনটা যদি সিলিকন ক্যালাসের তৈরি হয় তখন 0.7 ভোল্ট পর্যন্ত তোমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। মানে তুমি যখন সিলিকন দিবা, সিলিকনের ক্ষেত্রে তোমাকে 0.7 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পুশ আপ দেওয়ার পর তারপর এটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো যে জার্মেনিয়ামের ক্ষেত্রে কারেন্টের সূচনা করাই 0.3 ভোল্ট ভোল্টেজ, আর সিলিকনের ক্ষেত্রে কারেন্টের সূচনা করাই 0.7 ভোল্ট ভোল্টেজ যখন আমার পিএন জাংশনের ক্যালাসটা জার্মেনিয়াম অথবা সিলিকনের তৈরি হবে। সো পিএন জাংশন তো সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি, আর সেমিকন্ডাক্টর বলতেই তো যেগুলো আদর্শ সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম সিলিকন এগুলোই তো ইউজ করা হয়। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, সো এখন আমরা ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিকটা দেখলাম, ফরওয়ার্ড বায়াসে কী হয় ওটা দেখলাম। ফরওয়ার্ড বায়াসে কী হয়, ভোল্টেজের একটা সার্টেন ভ্যালু পর্যন্ত কোনো কারেন্ট পাওয়া যায় না, বাট ওই সার্টেন ভ্যালুটা ক্রস করলে কারেন্টের মানটা অনেক বেশি বেড়ে যায়। সো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এখন রিভার্স বায়াসে কী হয়? সো রিভার্স বায়াসে নর্মালি আমরা ধরে নিয়েছিলাম যে কোনো কারেন্ট ফ্লো হয় না, বাট যেহেতু এটা জেনার ডায়োড ইউজ করতেছি আমরা এখানে আমাদের কী হবে, এখানে আমাদের কারেন্ট ফ্লো হবে এবং কারেন্ট ফ্লোয়িংয়ের মানটা খুবই অল্প। তো রিভার্স বায়াসে তুমি যেহেতু মোটামুটি বিশাল মানের ভোল্টেজ দিচ্ছ, রিভার্স বায়াসে তুমি যেহেতু বিশাল মানের ভোল্টেজ প্রোভাইড করতেছো, দেখো ভালো করে দেখো, তুমি রিভার্স বায়াসে কিন্তু ফরওয়ার্ড বায়াসের রেসপেক্টে, ফরওয়ার্ড বায়াসের কম্পারেটিভে অনেক বিশাল মানের, এই যে দেখো এখানে যেখানে ইউজ করছিল 0.1, 0.2, 0.3, 0.4, এখানে কিন্তু তুমি ইউজ করতেছো 5, 10, 15, 20, 25, 30, 35, এই যে বিশাল ধরনের তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। সো এখানে কি হবে, এখানে তুমি ভোল্টেজ প্রোভাইড করার সাথে সাথে কিন্তু
অল্প অল্প পরিমাণে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, বিকজ তুমি ফরওয়ার্ড বায়াসের তুলনায় রিভার্স বায়াসে অনেক বেশি মানের ভোল্টেজ অ্যাপ্লাই করছো। সো এখানে রিভার্স বায়াসে নর্মালি তোমার কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কিন্তু তোমার পিএন জাংশনে ইলেকট্রন আর হোল কিছু পরিমাণে হইলেও অবশিষ্ট থাকে। সো তার জন্য রিভার্স বায়াসে জেনার ডায়োড হতে হবে। জেনার ডায়োডের মধ্যে তুমি যখন ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের দিকে যখন তুমি ভোল্টেজ বাড়াবা, ভোল্টেজের সূচনা করার সাথে সাথে কারেন্টের সূচনা হবে, বিকজ তুমি এখানের মধ্যে অনেক বিশাল বিশাল মানের ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। ওকে, এখন তাহলে দেখো, তাহলে তুমি কি করতেছো দেখো, তাহলে তুমি যখন রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়ানো শুরু করবা, কারেন্টও শুরু হয়ে যাবে, বাট কারেন্টের মানের বিশাল পরিবর্তন হবে না, কারেন্টের মানটা বিশালভাবে বেড়ে যাবে না। শুরুতে কারেন্টের মানটা বিশালভাবে বেড়ে যাবে না, শুরুতে কারেন্টের মানটা একই ধরনের থাকবে, মানে স্যাচুরেটেড কারেন্ট আমরা পাবো। তাহলে স্যাচুরেটেড কারেন্ট, তাহলে মাথায় রাখবা রিভার্স বায়াসে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথেই কারেন্ট পাবো, বিকজ আমরা বেশি মানের ভোল্টেজ অ্যাপ্লাই করছি। কারেন্টের যে মানটা পাবো সেটা খুব ক্ষুদ্র মানের কারেন্ট, অ্যান্ড ওই ক্ষুদ্র মানের কারেন্টটা চেঞ্জ হবে না, একইভাবে চলতে থাকবে, লাইক ডিসি প্রবাহের মতো চলতে থাকবে, স্যাচুরেটেড ভ্যালু নিয়ে চলতে থাকবে। ডিসি প্রবাহে যেমন 220 ভোল্ট একদম স্যাচুরেটেড লাইন নিয়ে চলতে থাকে, কারেন্টের মানেরও কোনো চেঞ্জ হয় না, দিকেরও কোনো চেঞ্জ হয় না, ঠিক সেমভাবে তোমার এখানে কি হবে, তুমি যখন রিভার্স বায়াসে ভোল্টেজ দিবা, দেখো কারেন্টের মানটা হালকা বেড়ে এই যে এভাবে চলতেছে, এভাবে স্যাচুরেটেড কারেন্ট চলতেছে। ওকে, দেখো এখানে কিন্তু কারেন্টের মানটা চেঞ্জ হচ্ছে না, কারেন্টটা আমার নেগেটিভ y অক্ষ বরাবর। সো দেখো কারেন্টের মানটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, কারেন্টের মানটা কিন্তু একই রয়ে গেছে, রাইট? কারেন্টের মানটা দেখো চেঞ্জ হচ্ছে, কারেন্টের মানটা চেঞ্জ হচ্ছে না। সো এই যে এটা কোন দিকে, এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে, এটা হচ্ছে বিমুখী যোগ বা রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টের এই প্রবাহটা দেখো স্যাচুরেটেড বা সম্পৃক্ত। সো এটাকে বলা হয় বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ। সো এটাকে লিখে রাখো, এটার নাম হচ্ছে বিমুখী সম্পৃক্ত প্রবাহ, বিকজ এটা রিভার্স বায়াসে ফ্লো হচ্ছে। এই কারেন্টটা কোন দিকে, রিভার্স বায়াসে ফ্লো হচ্ছে, অ্যান্ড কারেন্টের মানটা কিন্তু সম্পৃক্ত, স্যাচুরেটেড, কারেন্টের মানটা খুবই কম। তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথেই পাইছো। কেন ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে পাইছো? বিকজ তুমি ফরওয়ার্ড বায়াসে রেসপেক্টে রিভার্স বায়াসে মোটামুটি বড় মানের ভোল্টেজ অ্যাপ্লাই করছো, অ্যান্ড অলসো এখানে তুমি কারেন্টের মানটা পাইছো খুবই অল্প, বিকজ রিভার্স বায়াস মানে খুবই অল্প কারেন্ট যাবে, বাট অল্প কারেন্ট একই ফ্লোতে যাবে, স্যাচুরেটেড ভ্যালুতে যাবে। সো এটাকে বলা হয় বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা বিমুখী সম্পৃক্ত প্রবাহ, বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ, লিকেজ প্রবাহ, লিকেজ প্রবাহ। ওকে, সো এটাকে তুমি যদি ইংলিশে ডিফাইন করো, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেটেড কারেন্ট। ইংলিশে যদি লিখো সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেটেড কারেন্ট। রিভার্স স্যাচুরেটেড কারেন্ট আর লিকেজ প্রবাহকে লিকেজ কারেন্ট বলে, লিকেজ LEA, লিকেজ কারেন্ট বলা হয়। সো একটা হচ্ছে বিমুখী সম্পৃক্ত প্রবাহ, অনেকগুলো নাম আছে দেখো, বিমুখী সম্পৃক্ত প্রবাহ বলতে পারো, রিভার্স স্যাচুরেটেড কারেন্ট বলতে পারো, লিকেজ প্রবাহ বলতে পারো, লিকেজ কারেন্ট বলতে পারো। তাহলে কি হচ্ছে, আমি যখন বিমুখী বায়াসে যখন রিভার্স বায়াসের ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথেই কারেন্ট পাইছি, বাট যে কারেন্টটা পাইছি সেটা খুবই অল্প মানের একটা কারেন্ট, অ্যান্ড ওই কারেন্টটা স্যাচুরেটেড ভ্যালু নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে এটা নি ভোল্টেজ নাই কেন, এটার কোনো সূচন ভোল্টেজ নাই, এখানে ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই কারেন্ট ফ্লো শুরু হবে। কারণ এখানে তোমার নি ভোল্টেজ কেন ছিল ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজগুলো অ্যাপ্লাই, ফরওয়ার্ড বায়াসে ধরে নেওয়া হয় যে তুমি অল্প ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো হবে, বাট ওই অল্প ভোল্টেজটা একটা সার্টেন ভ্যালু পরে গিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে। সো যেখান থেকে কারেন্ট ফ্লো শুরু করবে ওটাই হচ্ছে নি ভোল্টেজ। বাট রিভার্স বায়াসে তুমি আগে থেকেই জানো যে রিভার্স বায়াসে কারেন্ট পাওয়া যাবে না, তাহলে আমাকে এখানে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে কারেন্ট পাওয়ার জন্য। সো রিভার্স বায়াস যখন করা হয় তখন ওখানে বেশি মানের ভোল্টেজ দিয়ে দেওয়া হয়, এখানে বেশি মানের ভোল্টেজ দিয়ে দেওয়া হয়। সো বেশি মানের ভোল্টেজ দিয়ে দিছো মানে ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথেই মোটামুটি কারেন্টটা শুরু হয়ে যাবে, বাট কারেন্টের মানটা খুবই অল্প থাকবে, অল্প মানে স্যাচুরেটেড থাকবে। তো ওই স্যাচুরেটেড কারেন্টকে বলা হয় লিকেজ সম্পৃক্ত প্রবাহ বা বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ। এখন কথা হচ্ছে আমরা তো দুই ধরনের সেমিকন্ডাক্টর সম্পর্কে জানি, মানে আদর্শ যেগুলো সেমিকন্ডাক্টর, আমাদের বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টরগুলো হচ্ছে একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। এখন
এই জিনিসটা সিলিকনের ক্ষেত্রে হবে একরকম, আর জার্মেনিয়াম ইউজ করলে হবে আরেক রকম। সিলিকন জার্মেনিয়াম তুমি যদি এইদিকে ইউজ করো, তুমি যদি সিলিকন জার্মেনিয়াম যেটাই নাও না কেন, তোমার ফরওয়ার্ড বায়াস ঠিক থাকবে। এভাবে যেভাবে তোমার নি ভোল্টেজ থেকে কারেন্টের সূচনা হয়েছিল, সেটা ফরওয়ার্ড সেটা তোমার জার্মেনিয়াম থেকেও হবে, সেটা তোমার সিলিকন থেকেও হবে। বাট এই যে রিভার্স বায়াসের যে ঘটনাটা, এটা সিলিকন ইউজ করলে এক ধরনের হয়, জার্মেনিয়াম ইউজ করলে আরেক ধরনের হয়ে যায়। ওকে, তাহলে এখন আমরা সিলিকন ইউজ করলে কি হয় সেটা দেখব, আর জার্মেনিয়াম ইউজ করলে কি হয় সেটা দেখব। ওকে, তাহলে আসো, সিলিকন যদি তুমি ইউজ করো, ভালো করে বুঝো, তুমি যদি সিলিকন ইউজ করো তাহলে এই জিনিসটা এভাবেই চলতে থাকবে। তুমি যদি সিলিকন ইউজ করো তাহলে বিমুখী সম্পৃক্ত প্রবাহেই কারেন্টটা চলতে থাকবে। কারেন্টের দিকের কোনো পরিবর্তন হবে না, মানেরও তেমন কোনো পরিবর্তন হবে না। খুবই ক্ষুদ্র অ্যামাউন্ট, খুবই স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট তুমি পাবা। সিলিকন নিলে কি হবে, এইভাবে বিমুখী সম্পৃক্ত প্রবাহ চলতে থাকবে। তাহলে তুমি লিখে নাও এটা, যে সিলিকন থাকলে, সিলিকন নিলে বিমুখী সম্পৃক্ত প্রবাহ চলতে থাকে। ওকে, এটা কোথায় লেখা যায়? ওকে, তাহলে এখানে লিখো, সিলিকন নিলে বিমুখী সম্পৃক্ত প্রবাহে চলতে থাকে, বিমুখী সম্পৃক্ত প্রবাহ চলতে থাকে। ওকে, সো তুমি যদি সিলিকন ইউজ করো, তুমি যদি পিএন জাংশনের ক্যালাসটা যদি সিলিকনের হয়, তোমার পিএন জাংশন হিসেবে তুমি যে ক্যালাসটা নিচ্ছ ওটা যদি সিলিকনের ক্যালাস হয়, তাহলে এইভাবেই তোমার কি, এভাবেই তোমার কারেন্টটা চলতে থাকবে, বিমুখী সম্পৃক্ত প্রবাহটা চলতে থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, রাইট? বাট হোয়াট অ্যাবাউট জার্মেনিয়াম? জার্মেনিয়াম নিছো তুমি, ধরো এখন পিএন জাংশনের ক্যালাস হিসেবে জার্মেনিয়াম নিছো, তখন কি হবে? তখন শুরুতে তোমার কারেন্টের মানটা এভাবেই যাইতে থাকবে। জার্মেনিয়াম যদি নাও, কারেন্টের মানটা শুরুতে এভাবেই যেতে থাকবে। বাট কারেন্টটা যাইতে 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 তুমি যদি ভোল্টেজের মান, রিভার্স বায়াসের ভোল্টেজের মান তুমি যদি ক্রমাগত বাড়াইতেই থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতেই থাকো, তুমি ভোল্টেজের এমন একটা মান পাবা, ভোল্টেজের এমন একটা মান পাবা জার্মেনিয়ামের ক্ষেত্রে। ধরো তুমি জার্মেনিয়ামের ক্ষেত্রে কী হবে দেখো, ধরো কারেন্টের মানটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কারেন্টের মানটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সম্পৃক্ত প্রবাহে যাচ্ছে। তুমি জার্মেনিয়াম ক্যালাস যদি নাও, ভোল্টেজের এমন একটা, ভোল্টেজ কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকলে, এদিকে এদিকে রিভার্স বায়াসের দিকে ভোল্টেজটা তুমি কন্টিনিউয়াসলি যদি বাড়াইতে থাকো, তাহলে তুমি ভোল্টেজের এমন একটা মান পাবা যে মানের জন্য পিএন জাংশনে কারেন্টের মানটা অনেক বেশি বেড়ে যাবে। কথাটা বোঝাতে পারছি? তুমি যখন পিএন জাংশনে ক্যালাস হিসেবে যখন জার্মেনিয়াম ক্যালাস নিবা, তখন শুরুতে বিমুখী সম্পৃক্ত প্রবাহ ঠিক থাকবে। বাট ভোল্টেজের মান যদি এভাবে কন্টিনিউয়াস তুমি বাড়াইতে থাকো, তাহলে তুমি ভোল্টেজের এমন একটা মান পাবা যে মানের জন্য পিএন জাংশনের কারেন্ট বিশাল মাত্রায় বেড়ে যাবে। এই বিশাল মাত্রাটা এখান থেকেও বেশি। জিনিসটা বুঝতে পারছো? এটা কি নিলে হয়? জার্মেনিয়াম নিলে হয়। জার্মেনিয়াম যখন নিবা, তখন জার্মেনিয়াম নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার বিমুখী সম্পৃক্ত প্রবাহ চলতে 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 একটা সময় গিয়ে তুমি যখন ভোল্টেজের মানটা আরও বেশি বাড়াই দিবা, তখন ভোল্টেজের এমন একটা মান পাওয়া যাবে যে মানের জন্য রিভার্স বায়াসের কারেন্টটা বহুলাংশে বেড়ে গেছে। এই যে মানের জন্য রিভার্স বায়াসের কারেন্টটা বিশাল একটা অ্যামাউন্টের পরিবর্তন হবে, যেন মনে হবে কি এই রিভার্স বায়াসে কোনো বিভবের বাধাই নাই, পিএন জাংশনে বিভবের কোনো বাধাই নাই, কারেন্টটা একদম হুট করে অনেক বেশি বেড়ে গেছে। সো ভোল্টেজের যে মানের জন্য, এটা কিসের ক্ষেত্রে হয়? এটা শুধুমাত্র জার্মেনিয়াম ক্যালাস নিলে তখন হয়। সো জার্মেনিয়ামের ক্যালাসের ক্ষেত্রে কি হয়, তোমার বিমুখী সম্পৃক্ত প্রবাহটা সবসময় বজায় থাকবে না, ওটা সিলিকনের ক্ষেত্রে বজায় থাকবে। সিলিকনের ক্ষেত্রে তোমার বিমুখী সম্পৃক্ত প্রবাহটা বজায় থাকবে, কিন্তু তুমি যখন জার্মেনিয়ামের ক্যালাস নিবা, তখন জার্মেনিয়াম ক্যালাসের শুরুতে যদি বিমুখী সম্পৃক্ত প্রবাহ বজায় থাকে, শুরুতে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ কারেন্ট বজায় থাকে, বাট তুমি যদি কন্টিনিউয়াসলি ভোল্টেজ যদি তুমি কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে থাকো, তখন এমন একটা পয়েন্ট পাবা যে পয়েন্টে কারেন্টের মানটা অনেক বেশি বেড়ে গেছে জার্মেনিয়াম যখন নিছো তখন। সো ওই পয়েন্টকে বলা হয়, ভোল্টেজের ওই মানকে বলা হয় তোমার বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, সো ভোল্টেজের যে মানের জন্য রিভার্স বায়াসে কারেন্ট অনেক বেশি বেড়ে যায়, ওই ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন। মানে সার্কিটটা এখানে ব্রেকডাউন করছে, মানে সার্কিটের যে কন্ট্রোল ওটা নষ্ট হয়ে গেছে, কারেন্টের মানটা অনেক বেশি বেড়ে গেছে। সো এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ। এটাকে বলা হয় কি? ব্রেকডাউন ভোল্টেজ। এটা কি বলা হয়? ব্রেকডাউন ভোল্টেজ।
সো এই ব্রেকডাউন ভোল্টেজটা শুধুমাত্র জেনার ডায়োডে দেখা যায়, অ্যান্ড জেনার ডায়োডে ব্রেকডাউন ভোল্টেজের কারণে অনেক বেশি মানের কারেন্ট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ। সো ব্রেকডাউন ভোল্টেজের আরও নাম আছে, ব্রেকডাউন ভোল্টেজের আরও নাম আছে। এটাকে তোমার বিনাশী ভোল্টেজ বা বিধ্বংসী ভোল্টেজও বলে, বিনাশী ভোল্টেজ বা বিধ্বংসী ভোল্টেজ, বিধ্বংসী ভোল্টেজ। এটার আরও একটা নাম আছে, এটা হচ্ছে জেনার ভোল্টেজ, বিকজ এটা জেনার ডায়োডেই প্রডিউস হয়। বিজ্ঞানী জেনার এই ভোল্টেজটা আবিষ্কার করছিল। সো এই ভোল্টেজের আরেকটা নাম হচ্ছে জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ। সো এই সবগুলো নামে ডাকা হয়। তাহলে জেনার ভোল্টেজ কি? পিএন জাংশনের রিভার্স বায়াসে ভোল্টেজের যে মানের জন্য কারেন্টের মান বহুলাংশে বেড়ে যায়, সেই ভোল্টেজকে কি বলে? ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। সো লিখো, এখন আমরা ব্রেকডাউন ভোল্টেজের ডেফিনেশনটা লিখে দিচ্ছি। ওকে, এখানে লিখে দিই। এটা শুধুমাত্র কখন হয়? যখন তুমি জার্মেনিয়ামের ক্যালাস ইউজ করবা, যখন তুমি জার্মেনিয়াম নিবা তখন এই ঘটনাটা হয়। তাহলে দেখো, এটা হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। কি ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ? হচ্ছে যে ভোল্টেজের কারণে পিএন জাংশনের রিভার্স বায়াসে কারেন্ট বহুগুণে বেড়ে যায়। নিলয় প্রামাণিক কোয়েশ্চেন করেছো যে ফরওয়ার্ড বায়াস ভালো নাকি রিভার্স বায়াস ভালো। যেহেতু এখানে কারেন্টের মানটা অনেক গুণে বেড়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে তোমার ঠিকঠাক মতো যদি তুমি যন্ত্রপাতি কন্ট্রোল করতে না পারো, তখন ওই যন্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে। বিকজ একটা সার্কিটের মধ্যে রোধ কেন দেওয়া হয়? একটা সার্কিটের মধ্যে রোধ এই কারণেই দেওয়া হয় যাতে পুরো কারেন্টের লোডটা তোমার সার্কিটে থাকা এলিমেন্টসগুলোর উপর না পড়ে। কারণ একই সাথে যদি পুরো একটা সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে, ওই পুরো কারেন্টটা যদি তোমার এলিমেন্টগুলোর উপর গিয়ে যদি লোড পড়ে, তখন এলিমেন্টসগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সো আমরা যেহেতু ব্রেকডাউন ভোল্টেজে অনেক বিশাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছি, সো ব্রেকডাউন ভোল্টেজে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস খুব বেশি থাকে। সো ফরওয়ার্ড বায়াসই সবচাইতে ভালো। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তাহলে ব্রেকডাউন ভোল্টেজটা আমি আরেকবার বলতেছি। তাহলে ব্রেকডাউন ভোল্টেজ কি? সো ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে তুমি যখন পিএন জাংশনের মধ্যে রিভার্স বায়াস নিবা, রিভার্স বায়াসে যখন তুমি ভোল্টেজের মানটা বাড়াবা, সিলিকনের ক্ষেত্রে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। বাট জার্মেনিয়ামের ক্ষেত্রে তুমি যখন রিভার্স বায়াসের ভোল্টেজ বা বিমুখী ভোল্টেজটা যখন কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকবা, ভোল্টেজের এমন একটা মান পাবা যে মানের জন্য কারেন্টের মানটা অনেক বেশি গুণে বেড়ে গেছে, যেন মনে হবে এই পিএন জাংশনের মধ্যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কোনো বিভব বাধাই নাই, সম্পূর্ণ বিভব বাধা নষ্ট করে, সম্পূর্ণ বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ারটা নষ্ট করে কারেন্টের মানটা সূচকীয়ভাবে অনেক বেশি বেড়ে যাবে, রাইট? সো এই লেখাগুলোর জন্য অ্যাকচুয়ালি গ্রাফটা ভালো করে দেখা যাচ্ছে না। আশা করি তোমরা লেখাগুলো লিখে নিছো। আমি লেখাগুলো মুছে গ্রাফটাকে একটু দেখাই। কারেন্টের মানটা দেখো বহুগুণে কিন্তু বেড়ে গেছে। সো ওটাই হচ্ছে তোমার ব্রেকডাউন ভোল্টেজ বা বিধ্বংসী ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ওকে, কারেন্টের মানটা অনেক গুণে বেড়ে যাবে। ওকে, এটা কার ক্ষেত্রে হয়? জার্মেনিয়ামের ক্ষেত্রে হয়। জার্মেনিয়ামের ক্ষেত্রে তুমি যখন রিভার্স বায়াসের ভোল্টেজের মানটা অনেক বেশি বৃদ্ধি করবা, তখন হচ্ছে তোমার পিএন জাংশনের সমস্ত বিভব বাধা নষ্ট করে দিয়ে কারেন্টের মানটা বহুগুণে বেড়ে যাবে। সো এটাই হচ্ছে তোমার পিএন জাংশনের বৈশিষ্ট্য। লেখো, তোমাকে এই জিনিসটা 4 নাম্বারের জন্য আসলে ফার্স্ট অফ অল আমি 2টা সার্কিট ডায়াগ্রাম দেখাইছিলাম, ওই সার্কিট ডায়াগ্রামগুলো আঁকবা। সার্কিট ডায়াগ্রামগুলো আঁকার পর তোমরা হচ্ছে সার্কিট ডায়াগ্রামে যা যা করছো তা তোমরা লিখে দিবা। এরপর হচ্ছে তোমরা এই গ্রাফটা এঁকে গ্রাফের ক্যারেক্টারিস্টিকগুলো তোমরা কি করবা? এক্সপ্লেন করবা। সো এই হচ্ছে পিএন জাংশন। আমাদের নেক্সট 2টা টপিক, একটা হচ্ছে রেকটিফায়ার আর একটা হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার। সো এই 2টা টপিক পড়ালেই মোটামুটি সেমিকন্ডাক্টর শেষ হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে আমি রেকটিফাইংয়ের জন্য নিব 2 ক্লাস, অ্যাম্প্লিফায়ারের জন্য নিব 2 ক্লাস। সো আশা করি এর মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর ক্লাস কেমন লাগছে একটু বলিও, যে ক্লাসের পড়াগুলো আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল। তোমরা সবাই বুঝতে পারছো কিনা জানো। আর হচ্ছে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব।
গলা খুব ব্যথা, সো বেশিক্ষণ কন্টিনিউ করা যাচ্ছে না। তোমরা দোয়া করো যাতে খুব দ্রুত সেরে উঠতে পারি। সো এই হচ্ছে কথা। মেহেদি হাসান লিখেছো যে সিলিকনের ক্ষেত্রে যদি ভোল্টেজ বৃদ্ধি করি তবু কারেন্টের মান বৃদ্ধি, হ্যাঁ সিলিকনের ক্ষেত্রে তুমি যদি রিভার্স বায়াসের ভোল্টেজের মান যদি বৃদ্ধি করো তাও কিন্তু তোমার কারেন্টের মানটা বৃদ্ধি পাবে না। ওকে, সিলিকনের ক্ষেত্রে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহটা চলতে থাকবে। সিলিকনের ক্ষেত্রে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ চলতে থাকবে, বাট জার্মেনিয়ামের ক্ষেত্রে তুমি যখন রিভার্স বায়াসের ভোল্টেজটা অনেক বেশি বাড়াবা তখন তোমার কারেন্টের ভ্যালুটা কী হবে, হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাবে। যেন মনে হবে রিভার্স বায়াসে অ্যাকচুয়ালি অত কারেন্ট হওয়ার কথা না, বাট হঠাৎ করে ভোল্টেজটা ব্রেকডাউন হয়, অ্যান্ড ভোল্টেজটা ব্রেকডাউন হওয়ার কারণে কারেন্টের ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়। সো ওটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। ম্যাথমেটিক্যাল প্রবলেম, হ্যাঁ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করাবো, সার্কিট দেখাবো কয়েকটা সেমিকন্ডাক্টরের, অবশ্যই করানো হবে। ঠিক আছে, ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। আশা করি তোমরা সবাই, আমি মাথা নিচু করে আসলে দেখতেও পারতেছি না। ওকে, আশা করি তোমাদের সার্কিটের মধ্যে ডায়োড থাকলে কারেন্ট বের করতে প্রবলেম হয়। হ্যাঁ, সার্কিটের মধ্যে ডায়োড থাকলে কারেন্ট বের করতে প্রবলেম হবে না, বিকজ তোমাকে যে সোর্স, এগুলো আসলে অনেক মজার কিছু ম্যাথগুলো আমি দেখাবো তোমাদেরকে, একটু ওয়েট করো, চ্যাপ্টারটা শেষ করি, অথবা পিএন জাংশন দিয়ে শেষ করলাম। আচ্ছা, আমি নেক্সট ক্লাসের শুরুতে সার্কিটের কিছু ম্যাথ দেখাবো। ঠিক আছে, সার্কিটের মধ্যে ডায়োড থাকলে তোমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়োডের মধ্যে যে নি ভোল্টেজটা থাকে মেইন সার্কিটের ভোল্টেজ থেকে ওই ভোল্টেজটা বাদ দিয়ে দিবা। সোজা কথায় অবশ্যই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে মানে প্লাসের সাথে পি থাকতে হবে, আর রিভার্স বায়াস থাকলে ওখানে কারেন্টের মান 0, সোজা কথায়। আর যদি একটা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে দিয়ে দেয়, ওই পিএন জাংশনের ওই পিএন জাংশনে যদি তোমাকে নি ভোল্টেজ বা হ্যাঁ ওই পিএন জাংশন নি ভোল্টেজ তোমাকে দেওয়া থাকবে। ধরো একটা সার্কিট তোমাকে দিছে যেখানে মেইন সোর্স হচ্ছে 10 ভোল্টের, আর পিএন জাংশন যে ডায়োডটা দিছে ওখানে নি ভোল্টেজ হচ্ছে 3 ভোল্টের, তাহলে ওই 3 ভোল্টগুলো হচ্ছে বাধা। তাহলে তোমার নিট ভোল্টেজ কত, তোমার সার্কিট ভোল্টেজ হচ্ছে 10, আর নিট ভোল্টেজ তোমার ডায়োডের ভোল্টেজ কত 3, তাহলে নিট ভোল্টেজ কত, তাহলে 3টা হচ্ছে বাধা, তাহলে 7 - 3, কারণ 7 তোমাকে দিছে মোট ভোল্টেজ, সার্কিটের মোট ভোল্টেজ দিছে তোমাকে 7, বাট তোমার ডায়োডের মধ্যে 3 ভোল্টেজটা মানে হচ্ছে ওই 3 ভোল্ট পর্যন্ত কারেন্ট বাধা পাবে, 3 ভোল্টের পরে দিয়েই কারেন্টটা শুরু হবে। সো 10 থেকে তুমি 3 বাদ দিয়ে নিট ভোল্টেজ পাবা 7, আর সার্কিটে একটা লোড রেজিস্টর দেওয়া থাকবে বা রোধের মান দেওয়া থাকবে। সো এখন এই তো তুমি আয়ের মান জানো, আর তুমি রোধের মান জানো, আর হচ্ছে সোর্সের মান জানো, সো তুমি কারেন্ট বের করে ফেলতে পারবে I = E/R এইভাবে। সো দেখাবো, এই জিনিসগুলো দেখাবো। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে।